আমি ভেতরে আসতে পারি? যেখানে খুশি যান, কিন্তু আমার কাছে আসবেন না। এই বিয়ে আমি মানিনি। মানেন নাই জানি, আমি জোর করছি না। জোর না করলে ভালো। আপনার সাথে 1 মিনিটও একই ঘরে থাকতে চাই না। তাহলে আমি দরজার পাশে দাঁড়াই? আমাকে হাসাবেন না। আমার রাগই এখন কমছে না। আপনার রাগই তো আপনার আসল স্টাইল। স্টাইল নয়, অপমান। আমাকে জোর করে আপনার মতো পিচ্চির হাতে তুলে দিয়েছে। আমি পিচ্ছি হইলে কি হয়েছে? মানুষ তো খারাপ না। আমি আপনার মতো কাউকে স্বামী হিসেবে কখনো মানতে পারবো না। ঠিক আছে, মানতে হবে না। আপনি এমন শান্ত কেন? আমি আপনাকে অপমান করছি? আপনি রাগ করছেন? অপমান না, রাগলে এমনই বলেন। আপনি আমাকে একটুও বোঝেন না। বুঝি না, কিন্তু চেষ্টা তো করতে পারি। চেষ্টা করে লাভ নেই। আমি কালই এই বিয়ে থেকে বের হয়ে যাব। আপনার ইচ্ছা, কিন্তু আজ রাতে অন্তত ঝগড়া ছাড়া কথা বলি। ঝগড়াই তো হবে, কারণ আপনাকে দেখলেই বিরক্ত লাগে। বিরক্ত লাগলেও আপনি আমার নামটা নরম গলায় বলতে পারেন। অসম্ভব। একদমই না। না, ঈশার নামটা শুনলেই মনে পড়ে আমাকে জোর করে বেঁধে আনা হয়েছে। আমি তো জোর করি নাই। আপনি করেন নাই, আপনার পরিবার করেছে। জানি, কিন্তু আমি চাইলে আজকে রাতটা আপনার মতো চাইতেও পারতাম, কিন্তু করছি না। আপনার এই শান্ত স্বভাব আমাকে আরো রাগায়। রাগলে রাগুন, তবুও আপনার পাশে আসবো না। ভালোই হবে। দূরত্ব মানেই শান্তি। আর আপনি কি আমার থেকে সারা জীবন দূরে থাকবেন? হ্যাঁ, যতদিন আমি চাই। ঠিক আছে, কিন্তু একটা কথা। এবার কি? আপনি আমাকে ঘৃণা করেন, এটা মানলাম, কিন্তু আপনি কি একবারও আমাকে মানুষ হিসেবে ভাবতে পারেন? এখন না, হয়তো কখনো না। ঠিক আছে, সময় আছে তো। সময় নষ্ট করবেন না। আমি বের হয়ে যাব। যাবেন, কিন্তু আজ রাতটা অন্তত শান্তিতে কাটুক। শান্তি? আপনি থাকলে আশা করবেন না। তাহলে আমি দূরে থাকি। যখন কথা বলতে চাইবেন তখন ডাকবেন। ডাকবো না। দেখা যাবে। ঘরের আলো নিভু নিভু। তুলি বিছানার একদম কিনারায় বসে আছে, মুখটা শক্ত। ঈশান কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে বিছানার দিকে এগোলো। আপনি রেগে থাকুন, আমি ঘুমাবো। আপনার সাথে এক বিছানায় শোয়া আমার পক্ষে সম্ভব না। এতটুকু তো মানতেই হবে ম্যাডাম, না হলে কিভাবে হবে? বিয়ে তো হয়েই গেছে। এইসব বলে আমাকে রাগাবেন না। আপনি জানেন আমি আপনাকে একদম পছন্দ করি না। না, পছন্দ করলেও সমস্যা নেই, কিন্তু একই ঘর, একই বিছানা এড়ানো যাবে না। অ্যাভয়েড করবই। আমি এখানে, আপনি ওখানে, দূরে দূরে। তুলি, আমি জোর করছি না, তবে এক বেড তো শেয়ার করতেই হয়। আমি আপনার দিকে চোখও তুলব না। আপনার সাথে শোয়া মানে আমার ঘুম নষ্ট। পাশে আপনার নিঃশ্বাসের শব্দও সহ্য হয় না। এতটা ঘৃণা করলে কিভাবে চলবে বলুন তো? বাপ মা সমাজ সবাই তো জানে আমরা স্বামী স্ত্রী। সমাজকে বলুন ভুল হয়েছে, ঠিক করে দিবে, কিন্তু আমার কাছে আসবেন না। আপনি আমাকে যতই অপছন্দ করেন, আমি আপনাকে কষ্ট দিতে চাই না, কিন্তু আজ রাতে অন্য কোথাও যাব সেটা পারবো না। এই রুমেই থাকবো। আপনি চাইলে বিছানার দুই প্রান্তে বসা যায়। আপনার এই শান্ত ভাবটাই বিরক্তিকর। শান্ত না থাকলে আপনি আবার রাখবেন। আপনার রাগ এত সুন্দর দেখায় যে ভয় লাগে, কিন্তু ভালোও লাগে। আমি শুধু বলছি আমার কাছে আসবেন না, দূরত্ব রাখুন। ঈশান আস্তে মাথা নেড়ে শুয়ে পড়ল বিছানার একেবারে কোনায়। দূরত্ব থাকবে, আপনি না চাইলে আমি 1 ইঞ্চি সরব না, কিন্তু একই বিছানায় আমরা দুজনেই আজ রাতে থাকবো, এটা সত্যি। তুলি ধীরে ধীরে বসে পড়ল। রাগ কমে না, তবুও অদ্ভুত দ্বন্দ্ব কাজ করছে। ঈশান চোখ বন্ধ করে শান্ত স্বরে বলল, ঘুমান, আমার দিকে তাকানোর দরকার নেই। আমি আপনাকে ছুব না। আপনি যেমন বলবেন ঠিক তেমনই থাকবে আজকের রাত। আমি চোখই খুলবো না আপনার দিকে। খুললেও ক্ষতি নেই। আমাকে দেখে রাগ কমে গেলে আমাকে জানাবেন। অসম্ভব। দেখা যাবে। ঘর অন্ধকার, শুধু টেবিল ল্যাম্পটার হলুদ আলোটা টিম টিম করে জ্বলছে। ঈশান চুপচাপ বিছানায় শুয়ে আছে, এতটাই স্তব্ধ যে মনে হয় তার নিঃশ্বাসও
শব্দ করতে ভয় পাচ্ছে। তুলি অনেকক্ষণ দরজার পাশে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে এসে বিছানার একেবারে কিনারায় শুয়ে পড়ল। তার শরীরের প্রতিটি পেশি টান টান। 1 ইঞ্চি কাছে এলো মনে হয় সে লাফ দিয়ে উঠবে। হঠাৎই ঈশান আস্তে ঘুরে তুলির দিকে মুখ করল। তুলি চমকে ওঠে, ফিস ফিস করে বলল, ঈশান প্লিজ কাছে আসবেন না, আপনার ছোঁয়া আমার খুব খারাপ লাগে। ঈশানের চোখের ভেতরে শান্তি মুহূর্তেই ভেঙে গেল। মুখ শক্ত হয়ে গেল, গলা ভারী। এতটা ঘৃণা আপনার? শুধু পাশে শুয়ে থাকার কথা বললাম আর আপনি এমন কথা বললেন? তুলি চোখ ঘুরিয়ে বিছানার কিনারায় আরো সরে গেল। হ্যাঁ, ঘৃণা লাগে আপনার ছোঁয়া, সহ্য করতে পারি না। এই কথাটা যেন ছুরি হয়ে বিঁধল ঈশানের ভেতর। সে উঠে বসে পড়ল, চোখে ক্ষীণ ঝড়। ঠিক আছে, তাহলে আজ আপনাকে দেখাই আপনার এই ঘৃণা আমাকে কতটা আঘাত করে। এরপর কোনো সতর্কতা ছাড়াই সে তুলির হাত চেপে ধরে একটানে নিজের দিকে টেনে নিল। তুলির নিঃশ্বাস কেঁপে উঠল, ভয়, অবাক আর রাগ মিলেমিশে। ছাড়ুন, আপনি কি করছেন? ঘৃণা কেন লাগে? আমি আপনার স্বামী, এই সত্যি ভুলে যাবেন না কখনো। তুলি ঠেলে সরতে চাইল। ঈশান মুহূর্তে রাগে কয়েক সেকেন্ড তাকে কাছে ধরে রাখল। তার নিঃশ্বাসে গরম ধারায় তুলি কেঁপে উঠল। ঈশান তুলিকে টেনে এনে তুলির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। বেশ কিছুক্ষণ জোর করে কিস করল তুলিকে। তুলি চোখ ছলছল করতে শুরু করতেই ঈশান হাত ছেড়ে দিল। ওই মুহূর্তেই তুলি ধাক্কা দিয়ে সরে গিয়ে দৌড়ে ওয়াশরুমের দিকে ছুটল। ওয়াশরুমের দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ভেতর থেকে পানির আওয়াজ আর দম বন্ধ গলে কেঁপে ওঠা শব্দ পাওয়া গেল। তুলি বমি আসছে, শুধু অস্বস্তি থেকে নয়, ভয় আর মানসিক চাপ মিশে। ঈশান দরজার বাইরে দাঁড়িয়ে রাগে অপমানে পড়ছিল। তার শ্বাস ভারী, চোখ লাল। আমার ছোঁয়ায় এতটাই খারাপ লাগে তোমার? এতটাই? তুলি ধীর পায়ে ওয়াশরুম থেকে বের হতেই ঈশান চোখ কুঁচকে তাকায়। এক মুহূর্ত দেরি না করে তার হাত চেপে ধরে নিজের দিকে টেনে নিল। ছাড়ুন, আবার কেন টানছেন? ঈশান কোনো উত্তর না দিয়ে তাকে বিছানায় বসিয়ে দেয়। তারপর দুহাত বিছানে রেখে তার দুপাশ ঘিরে দাঁড়িয়ে পড়ে, একদম কাছে কিন্তু স্পর্শ না করে। এক ধরনের দম বন্ধ করা পরিস্থিতি তৈরি হয়। এত ঘৃণা আমার ছোঁয়ায়, সেই জন্যই কি তোমার বমি আসে? তুলির বুক ধরফর করে ওঠে। সে মুখ ফিরিয়ে নেয়, তর্ক করতে চায় কিন্তু স্বর বের হয় না। আপনার কাছে থাকতে ভালো লাগে না, এটা সত্যি। ঈশানের রাগ চোখে ভেসে ওঠে, কিন্তু সে নিজেকে জোরে ধরে রাখে। তুলি থুতনিটা আঙ্গুল দিয়ে আলতো করে নিজের দিকে ঘোরাতে বাধ্য করে, কিন্তু জোর করে নয়, বরং তার স্বরে ছিল চাপ বেশি। আমি তোমার স্বামী, এটা ভুলে থাকবে না প্লিজ। কিন্তু ঘৃণা, আমার ছোঁয়া এতটাই অসহ্য? হ্যাঁ, অসহ্য। ঈশানের নিঃশ্বাস ভারী হয়ে যায়। সে তুলির দিকে আর কিঞ্চি এগিয়ে আসে। তুলি ভয়ে পিছিয়ে যেতে যেতে বিছানার মাথায় আটকে যায়। শুনে ভালো লাগছে না একটুও, কিন্তু তোমাকে জোর করে ছুবও না। তোমার অপছন্দের মানুষ আমি হলে নিজেকেই বদলাতে হবে আগে। তুলি বিস্ময়ে চোখ তোলে। এতক্ষণে ঈশানের রাগের নিচে লুকানো ক্ষতটা দেখতে পায়। এক মুহূর্তে নীরবতা। ঈশান তারপর ধীরে, খুব ধীরে পিছিয়ে যায়, দূরত্ব তৈরি করে, নিজেকে সামলায়। শুভরাত্রি তুলি, যেদিন ইচ্ছে হবে নিজেই কাছে আসবে, তার আগে নয়। তুলি এক মুহূর্ত স্থির হয়ে থাকে। তার বুক ভারী হয়ে আসে, কেন যেন অপরাধ বোধে। তার কণ্ঠ খুব আস্তে কেঁপে ওঠে। আমি চাইনি এভাবে বলতে। তবু বললে, তবুও কষ্ট হলো। সকালের আলোটা ঘরে ঢুকতেই ঈশান অনেক আগেই উঠে সোফায় বসেছিল। একটা রাতেই দুজনের মধ্যে যেন অদৃশ্য দেওয়াল উঠে গেছে। তুলি ধীরে চোখ মেল, সোফাটা ফাঁকা, ঈশান নেই। এক ফোঁটা স্বস্তি আর একটু অদ্ভুত খালি লাগা, দুটো অনুভূতি একসাথে বুকের ভেতর বাজলো। ঠিক তখনই দরজায় নক। ভাবি, নিচে সবাই অপেক্ষা করছে, মা ডাকছে। তুলি লজ্জা আর অস্বস্তি মিশিয়ে উঠে দাঁড়ায়। মাথায় ওড়না ঠিক করতে করতে ফিসফিস করে, আমি আসছি। ঈশানের বোন মুচকি হাসে, কিন্তু সেই হাসিতে একটা কৌতূহল, একটু পরখ করার ভাব থাকে। তুলি কিছু না বলে ফ্রেশ হয়ে সোজা নিচে নেমে আসে। বাড়িটা সাজানো, ঝাড়বাতি, বড় সোফা, কাছে সেন্টার টেবিল। তুলি সিঁড়ি দিয়ে নামতেই সবাই মাথা তুলে তাকায়। ঈশানের মা হালকা হাসি মুখে ডাকেন, এসো মা, এখানে বসো।
তুলি ধীরে গিয়ে সোফার এক কোণে বসে, কিন্তু কারোর সাথে চোখ মেলাতে পারে না। তার বুকের ভিতর ভয়, অস্বস্তি আর রাগ সব একসাথে কাঁপছে। নিজের ইচ্ছের বিরুদ্ধে এই বিয়ে, আর ঈশানের সাথে তার আগের রাতের টান পরিস্থিতি, সব মিলিয়ে মাথা কাজ করছে না। ঈশানের বাবার গলার স্বর পরিষ্কার করে বলেন, শোনো মা, আমাদের পরিবারে বউ মানে মেয়ে, তুমি নিজের বাড়ির মতোই থাকবে। চাইলে কিছু বলো, চাইলে না বলো, কোনো চাপ নেই। তুলি মুখ তুলে তাকায় না, ঠোঁট শুকিয়ে যায়। কি বলবে, কিভাবে বলবে সে নিজেই জানে না। ঈশানের ভাই হালকা হেসে বলে, তুমি তো খুব চুপচাপ দেখছি, নাকি ঈশানের জন্য এমন করে আছো? তুলি এক ঝটকা তাকায়, আবার চোখ নামিয়ে ফেলে। ঈশানের ভাবি ধীরে তার গায়ের ওপর হাত রাখলেন। লজ্জা থাকতেই পারে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তুলি কোনো উত্তর দেয় না, শুধু মাথা নেড়ে বসে থাকে। নিজেকে যেন অন্য জগতের কেউ মনে হয়। ঠিক তখনই সবার চোখ ঘুরে যায় সিঁড়ির দিকে। ঈশান নিচে নামছে, চোখ লাল, মুখে কোনো অভিব্যক্তি নেই। তুলি একবার চোখ তুলল, আবার সঙ্গে সঙ্গে নামিয়ে ফেল। ঈশান এসে সবার সামনে বসলো, তুলির দিকে একবারও তাকালো না। নাস্তার টেবিলটা বড়, চারিদিকে সাজানো চেয়ার, সবাই বসে গেছে অনেক আগেই। তুলি এক কোণে চুপচাপ বসে প্লেটের দিকে তাকিয়ে খাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যেন খাবার গলায় আটকে আছে, কথা বলার সাহসই পাচ্ছে না। ঈশান তার পাশে নয়, দুই চেয়ারের দূরত্বে বসে আছে। সকলের মুখটা শান্ত, কিন্তু সেই শান্ত মুখের ভেতর চাপাও অভিমান আর রাগ স্পষ্ট। কিরে, তোর চাকরির কি খবর? শুনছিলাম আবার নতুন কোনো প্রজেক্টের টিম লিড করছিস। চলছে ভালোই, মাত্র কয়েক মাস হলো জয়েন করেছি, কিন্তু শিখছি। তুলির হাত থেমে যায় এক মুহূর্ত। সে শুনছে, কিন্তু চোখ তুলে তাকাতে পারছে না। ঈশানের বাবা কাটা চামচ নাড়ি দৃঢ় গলেই বলেন, তোমাকে কতবার বলেছি পরিবারের ব্যবসাটাও একটু সামলাতে। নিহাল তো একা সব দেখে, আর আমাদের ব্যবসাটা দিনের পর দিন বড় হচ্ছে, তুমি থাকলে ভালো হতো। ঈশান ধীরে নিঃশ্বাস ছাড়ে। সে এসব কথা বহুবার শুনেছে, তুলিও শুনছে প্রথমবার। একটু অবাক হয়। বাবা, আমি আগে নিজের মতো কিছু করতে চাই, নিজের যোগ্যতায় দাঁড়াতে চাই, শুধু রেডিমেড সুযোগ নিয়ে কাজ করতে চাই না। আমার লক্ষ্যটা অন্য। কিন্তু তোমাদের তো এটাও দায়িত্ব বাবা, পারিবারিক ব্যবসা মানে বাবার স্বপ্ন। ঈশান মায়ের দিকে তাকি মুচকি হাসে, কিন্তু সেই হাসিতে একটু কষ্ট লুকানো থাকে। আমি জানি মা, কিন্তু নিজের পথও আছে আমার। হয়তো সময় লাগবে, কিন্তু নিজের চেষ্টায় কিছু করতে চাই। তোর স্বভাবই আলাদা, সবসময় নিজের মতো। ঠিক আছে, দেখ তুই যেভাবে চলতে চাস সেভাবেই কর, ব্যবসা তো আমি আছি সামলাতে। ঈশানের বাবা আবার দীর্ঘ নিঃশ্বাস ফেলেন, চোখে বিরক্তি না, বরং হতাশা। ছেলের জেদ তিনি বোঝেন ঠিকই, কিন্তু মানতেও পারেন না পুরোপুরি। তুলি চুপচাপ সব শুনছে। সে নার্ভাস, রাগী, নাকি অভিমানী বোঝা যাচ্ছে না। ঈশানের মা হঠাৎ তুলির দিকে তাকান। মা, তুমি তো একেবারেই চুপ, খেতে অসুবিধা হচ্ছে? না, ঠিক আছি। ঈশান এক মুহূর্ত তাকালো, আবার চোখ নামিয়ে নেয়। নীরবতা আবার ঘরটাকে ভরিয়ে দেয়। এটা ছিল তাদের নতুন জীবনের প্রথম সকাল, এবং প্রথম সকালে তাদের মধ্যে দূরত্বটা যেন আরো স্পষ্ট হয়ে দাঁড়ালো। সবাই নাস্তা শেষ করে উঠতে শুরু করেছে। তুলি ধীরে চেয়ারের হাত ধরেই দাঁড়ালো, কিন্তু হঠাৎ মাথার ভেতরটা ধপধপ করে উঠল, দৃষ্টি ঝাপসা হয়ে গেল। সে দুলে উঠল ঠিক পড়তে যাওয়ার মুহূর্তে। তুলি, ঈশান এক লাফে এগিয়ে গিয়ে তুলিকে শক্ত করে ধরে ফেল। তুলির হাত দুটো তার বুকে লেগে গিয়েছিল, আর সেই স্পর্শেই তার ভেতরটা আরো অস্থির হয়ে উঠল। তুলির সঙ্গে সঙ্গে তাকে ঠেলে সরিয়ে দেয়। দরকার নেই, ছাড়ুন। ঈশান থমকে যায়, তার হাত আস্তে আস্তে নামিয়ে নেয়। চোখে রাগ, কষ্ট দুটোই চলে ওঠে। নিহাল হেসে বলে, তুলি, লজ্জা পাচ্ছ? নতুন বউ মাথা ঘুরতেই স্বামীর বুকে পড়ে গেল। স্বাভাবিকই তো, দুনিয়ার ঝামেলা, নতুন পরিবেশ, মেয়েরা লজ্জা পায়। তুলি কোনো কথা না বলে মাথা নেড়ে সোজা উঠে সিঁড়ির দিকে চলে যায়। তার শরীরের প্রতিটা কোষ যেন চিৎকার করছে। এই ছোঁয়া আমি সহ্য করতে পারি না। এটা কেন বোঝে না এই ছেলে? তুলি সোজা ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়, বেসিনের উপর ভর দিয়ে চোখ বন্ধ করে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঈশানের গায়ের স্পর্শ যেন কখনো ত্বকে লেগে আছে, আর সেটা তাকে আরো অস্বস্তি করে তুলছে। এইভাবে চলবেন, আমি পারবো না।
ঠিক তখনই দরজাটা ধাক্কা দিয়ে খুলল। ঈশান রুমে ঢুকে গেছে। ওয়াশরুমে দরজা আধা খোলা দেখে তার চোখ জ্বলে উঠল রাগে। আবার মাথা ঘুরলো নাকি শুধু আমার ছোঁয়া লাগলেই এমন হয়? ওয়াশরুমে দরজা খুলে তুলি বেরিয়ে আসে, চোখ লাল, মুখ ফ্যাকাশে, কিন্তু গলা স্বর শক্ত। হ্যাঁ, আপনার ছোঁয়াই এমন হয়, বমি আসে, ভালো লাগে না। ঈশান মুহূর্তে জমে গেল। তার চোখের ভেতর আগুনের মতো রাগ জ্বলতে শুরু করলো, কিন্তু কেমন যেন চাপা, গভীর রাগ। আমি তোমার স্বামী, এটা এতটাই ঘৃণার? জি, আপনার ছোঁয়া আমার ভালো লাগে না, এটা মানতে হবে আপনাকে। ঈশান এক পা এগিয়ে যায়, কিন্তু ছই না। চোখে সেই রাগ, অভিমান, অপমানে মিশ্র আগুন দপদপ করছে। ঠিক আছে, এখন ছোঁয়া লাগবে না, কিন্তু মনে রাখো তোমার এই কথা আমি ভুলবো না। তুলি একটু পেছনে না তাকিয়ে রুমের ভেতর দিয়ে বের হয়ে যায়। ঈশান স্থির দাঁড়িয়ে থাকে, দাঁতে দাঁত চেপে, তার কণ্ঠ খুব ধীরে, নিজেকেই। ঘৃণা? আমার ছোঁয়াই ঘৃণা? ঠিক আছে তুলি, দেখাই যাবে কে কাকে ঘৃণা করে আর কে কাকে ছাড়তে পারে না। তুলি রেগে আছে ভীষণ। সে রুমের মধ্যে চুপচাপ বসে আছে। এমন সময় তার ফোন বাজে। তাকিয়ে দেখে তার বাবা কল করেছে। সে রেগে ফোনটা রিসিভ করলো। ফোন কেন করছো? এখনো রেগে থাকবি মা? জোর করে বিয়ে দেওয়ার সময় মনে ছিল না? ওই পরিস্থিতিতে বিয়ে না দিলে সমাজে তুই আমরা কেউ মুখ দেখাতে পারতাম না। তাই বলে ওর সাথেই বিয়ে দিতে হলো? বাবা নিজের কষ্টটাও লুকিয়ে রেখেছেন। বুঝতে পারছেন মেয়ের অসহায় মন, কিন্তু পরিস্থিতি যেমন তেমন। ওই মুহূর্তে ও ছাড়া আর কে বিয়ে করতো তোকে? না করলেন, না করতো, তাই বলে ওকে আমি কিছুতেই মেনে নিব না। একটু মানিয়ে নে মা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, ওকে দেখলেই বমি আসে আমার। এসব বলতে হয় না মা, ঈশান তোমার স্বামী। মানি না আমি স্বামী, এই কথা আর কখনো বলবে না, এই বলে দিলাম। আচ্ছা আচ্ছা, রাগ করিস না, বাড়ির সবাই তো খারাপ না, তাই না? বাড়ির সবাই ভালো। সবাই যখন ভালো, তুমিও তাদের সাথে ভালো আচরণ করবে আশা করি। তাদের প্রতি আমার রাগ নেই বাবা, আমি কেন তাদের সাথে খারাপ আচরণ করব? আচ্ছা মা, আস্তে আস্তে মানিয়ে নেও, দেখো কতটা পারো। বিকেলের আলো রুমে ঢুকে, আর তুলির চোখে অদ্ভুত ক্লান্তি। সে চুপচাপ বসে আছে, মনে ভীষণ অশান্তি, শুধু কান্না, চুপচাপ নিঃশব্দ কান্না। সবসময় এমন করে থাকো কেন? একটু তো স্বাভাবিক থাকতে পারো। ঈশানের চোখে মিশ্র রাগ আর চিন্তা। সে বুঝতে চায় কেন তুলির মন এত অস্থির। আমার জীবন তো স্বাভাবিক নয়, সেটা পাল্টে গেছে একদিন আগে। আমি আর আগের মতো নই এখন। এত জটিল করে না ভেবে সহজ করে ভাবা যায়। কোনো কিছুই সহজ না, আমি মানতে পারবো না এসব। ভুল তো মানুষেরই হয়। এটা কখনো ভুল হতে পারে না, এটা অন্যায়, চরম অন্যায়। ঈশান চুপ করে একপাশে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে তুলির রাগ আর কষ্ট কত গভীর। রুমের শান্তি যেন হঠাৎই ভারী হয়ে গেছে। দুজনের মধ্যে অনিশ্চয়তার ও আবেগের ঢেউ। বিকেলে ধূসর আলো রুমে ঢোকে, আর তুলির মন অস্থির। হঠাৎ দরজা খুলে ঈশানের বোন ঢোকে, মুখে হাসি, চোখে কৌতূহল। ভাবি, চলো আমরা রুমে যাই, গল্প করি। ঈশানের বোনের এই উচ্ছ্বাসে তুলির মনটা কিছুটা ভরা হয়ে যায়, কিন্তু সে এখনো অস্থির। এত গল্প করার দরকার নাই, পড়তে বসো। ঈশানের কথাই তুলির চোখে একটু ঘৃণা আর হালকা ব্যথা। সে জানে ঈশানের দৃষ্টি তার উপর, কিন্তু সে এখনো স্বাচ্ছন্দ্য বোধ করছে না। তুলি ঈশানের বোনের দিকে তাকিয়ে বলল, চলো, আমার এখানে ভালো লাগছে না। তুলির কথা শুনে ঈশানের বোন দ্রুত হাসি দিয়ে মাথা নাড়ে। সে বুঝতে পারে তুলির মন এখনো শান্ত নয়। ঠিক আছে ভাবি, চলো যাই। দুজন ধীরে ধীরে রুমের বাইরে যায়, আর ঈশান চুপচাপ রুমে থেকে তাদের দিকে তাকিয়ে থাকে। তার চোখে মিশ্র রাগ আর চিন্তা। সে বুঝতে পারে তুলির এই অস্থিরতা কেবল রাগ নয়, বরং এক গভীর অসহায়তার চিহ্ন। তুলি ধীরে ধীরে পা ফেলে ঈশানের বোনের রুমে প্রবেশ করে। রুমের শান্ত পরিবেশে তাদের নরম আলোর গল্প শুরু হয়। ঈশান বাইরে দাঁড়িয়ে চিন্তায় ভরা চোখে একপাশে হেলে থাকে। এখানে একটু ভালো লাগছে, একটু স্বাভাবিক লাগে। ভাবি, তুমি বসো, আমি 2 কাপ চা বানিয়ে নিয়ে আসি, গল্পের মধ্যে আনন্দ হবে। তুলি মাথা নেড়ে সম্মতি দিতেই ঈশা চলে গেল চা বানাতে। তুলি চারপাশে তাকিয়ে দেখতে লাগলো সবটা। ভালো লাগছে তার এখানে। সন্ধ্যা নামছে, রুমের আলো কিছুটা ফিকে।
তুলি এখনো ঈশানের বোনের রুমে বসে আছে, মন ভারাক্লান্ত, চোখে অশ্রু। তুলি, রুমে চলো। তুলি চোখ নামিয়ে চুপ, কোনো কথাই বের হচ্ছে না। সে ঈশানের রুমে যাবে না বলে ঠিক করেছে। ঈশান আবার বলল, কথা আছে, রুমে চলো। না, আমি এখানেই থাকবো। ঈশানের চোখে হঠাৎ রাগের আগুন জ্বলে ওঠে। সে বুঝতে পারছে তুলির প্রতিরোধ এবার সহজে ভাঙবে না। ভাবি এখন যাও, না হলে ভাই রেগে যাবে। ওই ঘরে আমার দম বন্ধ হয়ে আসে, এখানেই থাকবো। তোকে এখানে থাকতে দেব না। ঈশান দ্রুত এগিয়ে আসে, জোর করে তুলিকে কোলে তুলে নেয়। তুলির শরীর ছটফট করতে শুরু করে, হাত পা সব ছড়িয়ে যায়। আমাকে ছেড়ে দিন ঈশান। কিন্তু ঈশান কোনো কিছু শোনে না। সে তুলিকে নিজের কোলে ধরে এগোতে থাকে। রুমের মধ্যে চারপাশে অস্থিরতা, রাগা তীব্র আবেগে ঢেউ ছড়িয়ে পড়ে। ভাই থামো, না হলে ভাবি সত্যি আঘাত পাবে। তুলি ছটফট করতে করতে চেষ্টা করছে মুক্ত হওয়ার, কিন্তু ঈশান যেন থামবে না। দুজনের মধ্যে দ্বন্দ্ব, রাগ এবং আবেগ সব মিলিয়ে রুমটা যেন উত্তেজনার ঢেউয়ে ভরে গেছে। ঈশান দরজাটা বন্ধ করতেই রুমটা ভারী হয়ে উঠল। তুলি বুক ধরফর করতে থাকে। সে দাঁড়িয়ে আছে দরজার পাশে, মুখে রাগ, চোখে অভিমান, আর ভিতরে হাজারো অস্থিরতা। ঈশান এক লাফে এগিয়ে এসে তুলির হাত ধরে তাকে বিছানায় বসিয়ে দেয়। আমার শরীরে হাত দেবেন না। তুমি এখন যা করছো সেটা অতিরিক্ত। সব সময় পালাতে চাইলে হবে? কথা না বলে কি সমাধান হবে? সমাধান? আমার জীবনে কিছুই আর স্বাভাবিক না। যেদিন জোর করে আমাকে বেঁধে রাখলেন সেদিনই সব শেষ হয়ে গিয়েছে। তুলি উঠে দাঁড়াতে গেলে ঈশান তার কাঁধে হাত রাখে। চাপ নয়, একটা থামিয়ে দেওয়ার সংকেত যেন বলতে চাই, শোনো আমাকে। আমাকে রাগিও না তুলি। আমি রাগ করলে ভয়ানক হয়ে যাব, সেটা তুমি সহ্য করতে পারবে না। আর কি খারাপ হবে? সব খারাপ তো আগেই হয়ে গেছে। আপনার ছোঁয়া, আপনার উপস্থিতি, সব কিছুই। ঘেন্না লাগে? হ্যাঁ লাগে, শুধু আপনার ছবি না, আপনার নাম শুনলেও রক্ত গরম হয়ে যায়। ঈশান কয়েক সেকেন্ড চুপ, চোখের ভেতর যেন ঘূর্ণিঝড় বয়ে যায়, কিন্তু নিজেকে শক্ত করে ধরে। ঘেন্না লাগুক, রাগ থাকুক, আমি তা মেনে নিতে পারি, কিন্তু একটা জিনিস মানি না, তুমি আমার থেকে দূরে থাকো। মানে? তুমি রাখতে পারো, কথা না বলতে পারো, আমাকে দোষ দিতে পারো, সবই ঠিক, কিন্তু তোমাকে দেখাশোনা করার দায়িত্ব থেকে আমি সরছি না। এই জীবনটা এখন আমাদের দুজনের, তাহলে আমার কাছ থেকে দূরে গিয়ে কোথায় যাবে? তুলি বিছানায় বসে পড়ে, চোখে রাগ আছে, ভয় আছে, আর একটা অব্যক্ত অস্থিরতা। ঈশান তার থেকে একটু দূরে গিয়ে দাঁড়ায়, মাপা দূরত্ব কিন্তু উপস্থিতি শক্ত। রাত গভীর, জানালার পর্দার ফাঁক দিয়ে হালকা আলো ঢুকে পড়েছে। বিছানার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে তুলি, চোখ দুটো লাল, অনেকক্ষণ চেপে রাখা কান্না আর পারছে না নিজেকে। ঈশান লাইট নিভিয়ে ধীরে ধীরে বিছানার দিকে এগোয়। হঠাৎই তুলির চাপা কান্নার শব্দ তার কানে আসে। আবার কাঁদছো? এইভাবে শরীর খারাপ করবে? আমি কি তোমাকে মেরেছি নাকি? তাহলে কাঁদছো কেন? আমাকে ডিভোর্স দিন প্লিজ। আমার দম বন্ধ হয়ে আসে। এই ঘর, এই সম্পর্ক, কিছুই ভালো লাগে না। ঈশানের মুখ শক্ত হয়ে গেল। এক সেকেন্ড যেন সব রক্ত মাথায় উঠে গেল তার। সে এগিয়ে এসে চাদর সরিয়ে নেয় আর তুলির মুখ দুহাতে আটকে ধরে। চাপ না, কিন্তু এমনভাবে যে তুলি বোঝা যায় সে ভয়ানক রেগে গেছে। ডিভোর্স? এই কথাটা আর একবার বললে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না তুলি। কেন? আমাকে কেন ছাড়তে পারবেন না? কারণ আমি কাউকে ছেড়ে দেই না। যা আমার দায়িত্ব তা আমারই থাকে। তুমি দূরে থাকতে চাইলে ঠিক আছে, জায়গা দিয়েছি, কিন্তু আমার জীবন থেকে বেরিয়ে যাওয়ার কথা আর কখনো মুখে আনবে না। আমি সত্যিই শ্বাস নিতে পারি না এখানে। তোমার ভয় বুঝি, তোমার রাগও বুঝি, কিন্তু পালিয়ে গিয়ে কোনো সমাধান পাবা না। তাই ডিভোর্সের কথা আর তুলবে না, এটা শেষবার বললাম। তুলি ধীরে ধীরে মুখ ফিরিয়ে নেয়, চোখ ভেজা। ঈশান হাত সরিয়ে উঠে বসে থাকে বিছানায়, রাগে নয়, কোনো অদ্ভুত টানা পোড়নে। ঘরটা নীরব হয়ে যায়, দুজনের মাঝে দূরত্বটা শূন্যতার মতো, কিন্তু সেই শূন্যতার ভেতরও একটা দম বন্ধ করা টান লুকিয়ে থাকে। পরের দিন সকালে বাড়ির ডাইনিং রুমটা সাজানো, নাস্তার ঘ্রাণে ভরে আছে।
ডিম, পরোটা, স্যুপ, সাথে হালকা গুঞ্জন। সবাই এক এক করে বসেছে। তুলি চুপচাপ চেয়ার টেনে বসে, মুখে এক ধরনের ভদ্র দূরত্ব। ঈশান পাশের চেয়ারে, কিন্তু সে আজ অস্বাভাবিকভাবে চুপ। হঠাৎ তুলি গলা পরিষ্কার করে কথা শুরু করলো। আঙ্কেল, একটা কথা বলবো? হ্যাঁ মা বলো। আমি যে চাকরিটা করতাম সেটা আবার কন্টিনিউ করতে চাই। টেবিলের সবাই থেমে গেল। ঈশানের মা ভুরু তুলে তাকালেন। ঈশানের বাবা একটু হেসে নিলেন, যেন বিষয়টা খুব আশ্চর্য নয়। মা তোমার বাবার তো কোনো কিছুর অভাব নেই, আর আলহামদুলিল্লাহ আমাদেরও অবস্থা খারাপ না। চাকরি করার কি দরকার তোমার? আমার ভালো লাগে নিজের কিছু করতে। আমি জানি আমার বাবা অনেক বড় লোক, কিন্তু তাই বলে আমি সারা জীবন হাত পেতে বসে থাকতে চাই না। ঈশান নিঃশব্দে শুনছিল। তার চোখে এক মুহূর্তের জন্য কেউই বোঝেনি এমন এক নরম আলোর ঝিলিক দেখা গেল, সম্মানের কিংবা গোপন খুশি। ঠিক তখনই ঈশানের ভাবি হেসে বলে ওঠে, আরে তুমি তো পুরো ঈশানের মতো কথা বলছো, একদম হুবহু। আমি আমার মতোই ভাবি, কারোর মতো হতে চাই না। টেবিলটা মুহূর্তে নিস্তব্ধ হয়ে যায়। সবাই তুলির চোখে সেই দৃঢ়তা দেখে অবাক। একদিকে ভদ্র, অন্যদিকে প্রচণ্ড গর্ব আর স্বাধীনতা। ঈশান মুখ নিচু করে হাসল। এটা কেউ দেখল না, কিন্তু তার গলার ভেতর যেন একটা স্বীকারোক্তি ধপ করে উঠে গেল। ঠিক এই কারণেই মেয়েটাকে বোঝা এত কঠিন। টেবিলের নীরবতা ভাঙলেন প্রথমে ঈশানের বাবা। তুলির চোখে দৃঢ়তা তিনি বুঝতে পারলেন মেয়েটা শুধু আবেগে নয়, আত্মসম্মানে কাজ করতে চায়। ঠিক আছে মা, তোমার যখন চাকরি করতে ভালো লাগে আমি আর বারণ করব না। তুলির মুখে ছোট্ট একটা স্বস্তির ছায়া পড়ল, কিন্তু সেই মুহূর্তে ঈশানের দিকে ঘুরে তার বাবা আরো গম্ভীর স্বরে বললেন, ঈশান, তুমি আর তুলি তো একই অফিসে কাজ করো তাই তো? জি বাবা। তাহলে সকালে ওকে সাথে নিয়ে যেও আর ফিরে আসবে একসাথেই। না আঙ্কেল, আমি একাই যেতে পারবো। আমার যাতায়াত নিয়ে সমস্যা নেই। টেবিলে সবাই একটু হতভম্ব হয়ে তাকালো। ঈশানের চোখে আবারও সেই পরিচিত রাগের ছায়া। তুলির স্বভাব সে ভালো মতোই জানে। ঈশানের বাবা এবার বেশ কঠিন স্বরে বললেন, ওটা হবে না মা, চাকরি করতে দিচ্ছি মানে এই না আমাদের বাড়ির সম্মানকে রাস্তায় ছেড়ে দেব। কিন্তু আঙ্কেল, আমি শেষ কথা বললাম। তুলি, তুমি ঈশানের সাথেই যাবে, এটা কোনো অপশন না, দায়িত্ব। ঘরটাই আবার নীরবতা নেমে আসে। তুলির মুখ শক্ত হয়ে যায়। সে অসহায় না, কিন্তু পরিস্থিতির বিরুদ্ধে দাঁড়াতে পারছে না। ঈশানের চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত কিছু ঝিলিক, রাগ, অধিকার আর কোথাও যেন খুব চাপা একটা সন্তুষ্টির ছাপ। যতই তুলি তাকে এড়িয়ে যেতে চাক, বাস্তবতা পরিষ্কার। তার সঙ্গে থেকেই দিন শুরু করতে হবে তুলিকে। ডাইনিং থেকে উঠে দুজন নীরবে রুমে ঢুকে। দরজা বন্ধ হতেই হাওয়ার ভেতর যেন ঠাস করে উত্তেজনা জমে গেল। তুলি মুখ গম্ভীর, আর ঈশানের চোখে রাগ আর প্রশ্ন মিশে আছে। ঈশান আর থামতে পারল না। হঠাৎ অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিলে কেন? আমার ইচ্ছে হয়েছে, নিয়েছি। আপনাকে বলতে হবে কেন? ঈশানের কপালে রাগ জমে উঠল। সে দুপা এগিয়ে তুলির সামনে দাঁড়ালো। তুমি ভুলে যাচ্ছ আমি তোমার স্বামী। আমার কাছ থেকে তো পারমিশন নেওয়া উচিত। যাকে মানিই না তার সাথে আবার কি পারমিশন নিব? ঠিক আছে, সবাই যদি কিছু বলে তখন কি করবে? আমি কোনো অন্যায় করেছি যে মুখ লুকিয়ে থাকবো? ঈশান আর এক মুহূর্তের জন্য থেমে গেল। তুলির কথাই যেন সে চুপ করে গেল, হতবাক নয়, বরং গভীরভাবে আঘাতপ্রাপ্ত। যে অন্যায় করেছে সে তো মুখ লুকাচ্ছে না, তাহলে আমি কেন লুকাবো? রুমে কিছুক্ষণ নীরবতা নেমে আসে। ঈশান তাকিয়ে থাকে তুলির দিকে, রাগে, অপমানে, আবার কোথাও যেন অদ্ভুত এক অস্বস্তিতে। কিন্তু সে সিদ্ধান্ত নিল আর বিতর্ক বাড়াবে না। রেডি হয়ে নাও, একসাথেই বের হব। তুলি মুখ ঘুরিয়ে অর্ডারের কাছে চলে গেল। ঈশানও আর কিছু বলল না, কিন্তু তার নীরবতা ঘরের ভেতর এতটাই ভারী হয়ে রইল যে বাতাসে যেন দম আটকে থাকলো। অফিসের দরজা দিয়ে দুজন পাশাপাশি ঢুকলো। তুলির সামনে, ঈশান একটু পেছনে। রিসেপশন থেকে শুরু করে ওয়ার্ক স্টেশন পর্যন্ত সবাই থমকে তাকিয়ে রইল। তুলিকে একা দেখলো সবাই অবাক হতো, কিন্তু ঈশানের সাথে তাকে দেখে পুরো ফ্লোরটা যেন ফিসফিসে শব্দে ভরে উঠল। প্রথমে এগিয়ে এলো জুনিয়র স্টাফরা। ম্যাম, আপনি সত্যি এসেছেন? ঈশান স্যারের সাথে আমরা কেউই ভাবিনি আজ অফিসে আসবেন, তারপর আবার স্যারের সাথে এসে।
তুলির মুখে কোনো অস্বস্তি নেই। দাঁড়িয়ে থাকা সবাইকে ধীরে ধীরে স্ক্যান করে, একটুকু হাসি দিল। সে ঠান্ডা আত্মবিশ্বাসী হাসি যেন তাকে আলাদা করে। আমি হাঁটতে শিখিনি, পরিস্থিতি যেমনই হোক। আমি কাজের জায়গায় কোনো ব্যক্তিগত ব্যাপার প্রভাব ফেলতে দেব না। ফ্লোরটা মুহূর্তে নীরব থেকে উচ্ছ্বাসে ভরে গেল। মেয়েরা ফিসফিস করে বলছে, ছেলেরা সম্মান নিয়ে তাকাচ্ছে। তার বুঝে গেল তুলি আগুনের ভেতর থেকেও মাথা তুলে রেখেছে। এই জন্যই আপনি সবার এত পছন্দের একজন, ম্যাম। আপনাকে দেখে আমরা সাহস পাই। মনে হয় যে কোনো পরিস্থিতির মধ্যেও নিজের মতো থাকা যায়। তুলি শুধু মাথা নেড়ে এগিয়ে চলল নিজের কেবিনের দিকে। ঠিক পেছনে ঈশান ধীর পায়ে হাঁটছে। তার চোখে মিশে আছে একটু লজ্জা, রাগ, বিস্ময় আর কোথাও যেন অপরাধবোধের ছাপ। ঈশান কেবিনে ঢুকে মাত্র চেয়ার টেনে বসেছে, ঠিক তখনই দরজায় টোকা। টোকা পড়তে রাফি মাথা উঁচু করে ভেতরে ঢুকলো। ভেতরে পরিবেশটা যেন জমাট বাঁধা নীরবতায় আটকে আছে। ঈশান ভাই, সরি, আমি বুঝতে পারি নাই পরিস্থিতি এত খারাপ দিকে যাবে। আমি তো শুধু ফাজলামি করছিলাম। ঈশানের চোখে জমে থাকা রাগটা আর ধরে রাখতে পারল না। সে হঠাৎ উঠে দাঁড়িয়ে রাফির শার্টের কলার শক্ত করে টেনে ধরল। রাফি ভাই, আপনার কারণে আজ আমার ঘর, আমার সব কিছু নিয়ে মানুষ হাসছে। আমি আপনাকে কতবার বলেছি থামতে, আপনি কোনো কথা শুনলেন না। আজ এই অবস্থায় পড়তে হতো না যদি আপনি একটু ভেবে কাজ করতেন। তার চোখে ক্ষোভের সঙ্গে একটা ব্যথা, যা রাফির চোখ এড়িয়ে গেল না। চারপাশে যারা কেবিনের কাছের ওপাশ থেকে দেখছে তাদের মুখে কেমন যেন কৌতূহল মেশানো হাসি। রাফি থতমত খেয়ে গলায় খুসখুসে স্বরে বলল, ভাই সরি, সত্যি সরি। আমার মাথায় ছিলই না ব্যাপারটা এভাবে ঘুরে যাবে। আমি তো শুধু ফাজলামি করতে চাইছিলাম, এমন কিছু হবে আমি স্বপ্নেও ভাবিনি। বিশ্বাস করেন আমি খুব অনুতপ্ত ভাই। ঈশান কিছুক্ষণের জন্য থমকে গেল। রাফির চোখে সত্যি একটা আতঙ্ক, সাথে কেমন যেন দ্বন্দ্ব। সে কিছু বলছে কিন্তু কিছু লুকাচ্ছে। ঈশান আস্তে ধীরে তার কলা ছেড়ে দিল, চোখ সরালো না। অনুতপ্ত? রাফি ভাই, শুধু অনুতপ্ত হলে হবে না। আপনি যা বলেছেন, যেভাবে বলেছেন, মানুষ কিন্তু কথা ঘোরাতে খুব সময় নেয় না। এই অফিসে কে কিভাবে আপনি জানেন? রাফি মুখ ঢেকে এক নিঃশ্বাস ফেল। চারপাশে তাকিয়ে এসে দরজা টেনে বন্ধ করল। তার ভয়ে ভরা চোখে যেন আরো গভীর কিছু একটা কথা, যা সে বলছে না। ভাই আমি জানি, আর একটা কথা ছিল, আজকে আপনাকে বলবো কিনা ভাবছিলাম, কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেছে যে। কথাটা এখনই বলেন রাফি ভাই, এমনভাবে থামিয়ে রাখবেন না। সবাই তো শুধু হেসেছে না ভাই, কেউ কেউ অন্যরকম কিছু পরিকল্পনাও করছে। আপনার আর ম্যাডামের ব্যাপারটা, এটা খুব সাধারণ ভাববেন না। এটার মধ্যে অনেক কিছু আছে যা আপনার অজানা। কি বলতে চান আপনি পরিষ্কার করে বলেন। আসলে ঈশান, কথাটা হচ্ছে। হঠাৎ রাফির ফোনে টুংটুং করে মেসেজ আসলো। সে ফোন বের করতেই তার গলা শুকিয়ে গেল। সে আর কিছু না বলে দ্রুত ঈশানে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। ঈশান হতভম্ব। কি হলো কিছুই বুঝতে পারল না। কি বলতে চাইছিল রাফি? কি তার অজানা আছে এইসবের ভিতরে? সে বুঝতে পারছে না। হঠাৎ অফিসের স্থিরতা ভেঙে তুলির কেবিন থেকে ডাক আসে। ঈশান সব চিন্তা ভুলে কেবল কাজের জন্য মনোযোগী হয়। তুলি কাছে এগোয়। ম্যাম, আসতে পারি? ঈশান এখানে আসেন, আমি চাই আপনি সবটা দেখে শিখেন। তুলি বসে আছে ডেস্কের পেছনে। চেহারায় তার প্রফেশনাল দৃঢ়তা, চোখে একরকম তীক্ষ্ণতা। ঈশান তার সামনে দাঁড়ায় কর্মচারীর ভঙ্গিতে, কিন্তু চোখে কৌতূহল। দেখেন, এই কাজের ধাপগুলো একেবারে ঠিকমতো করতে হবে। কোনো ভুল হলে পুরো সিস্টেমে প্রভাব পড়বে। হ্যাঁ ম্যাম, আমি সব খেয়াল রাখবো। ঈশান চোখে চোখ রাখে তুলির দিকে। কাজের মধ্যে তাদের মধ্যে যে আড়ম্বরপূর্ণ দ্বন্দ্ব ছিল, আজ তা কমে এসেছে। এখন শুধু পেশাদার মনোভাব। কাজের সময় কোনো আবেগ, কোনো রাগ রাখবেন না, শুধু কাজ আর ফলাফল। হ্যাঁ ম্যাম, আমি সব ভুলে কাজ করব। এই মুহূর্তে অফিসের বাতাসে এক অদ্ভুত প্রশান্তি, কিন্তু ওদের চোখে লুকানো রহস্য এখনো আছে। কেউ বলতে চায় না, কিন্তু মনে মনে আবেগের ঢেউ গজায়। দেখেন, যদি কোনো সমস্যা আসে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। বুঝেছি ম্যাম, আমি চেষ্টা করব যাতে কোনো প্রভাব না পড়ে। অফিসে ধীরে ধীরে চলমান সময়ে
তুলির মন এখনো কাজের মাঝে। সে উঠে ডেস্ক থেকে ফাইল আনতে যাবে। তুলি নিজেকে নিয়ন্ত্রণ করে ফাইলের দিকে হাত বাড়িয়ে বলে, এই ফাইলটা খুব জরুরি, আজই শেষ করতে হবে। হঠাৎ তার পা আটকে যায়, ফাইল হাতে ভারসাম্য হারায়, পড়ে যাওয়ার মতো অবস্থায়। ঈশান দৌড়ে এগিয়ে দ্রুত হাত বাড়িয়ে ধরে। তুলি, ঈশান এক পলকে তুলিকে ধরে ফেলল, এতটাই কাছাকাছি যে তাদের মুখ মিলল। ঈশানের ঠোঁট অনিচ্ছাকৃতভাবে তুলির ঠোঁটে লাগলো। আমি ঠিক আছি। ঈশান চোখ বড় করে তাকায়, মুহূর্তটা থমকে যায়। অফিসের চারপাশে কোনো শব্দ নেই, শুধু দুজনে দ্রুত শ্বাসের আওয়াজ। কিছু হয়নি তো? হ্যাঁ, ঠিক আছি। তুলির চোখে এখনো আগের ঘটনার ছাপ। সে হালকা অস্থির, কিন্তু নিজের মনকে ধরে রাখছে। আমার কেবিনে গিয়ে কাজ করেন, আমি এখানেই থাকবো। ঈশান তুলির কথা শুনে হালকা মাথা নেড়ে কেবিনের দিকে চলে গেল। তুলির চোখে অদ্ভুত অনুভূতি। রাগ হওয়ার কথা ছিল, কিন্তু বুক কাঁপছে। এমন কেন হচ্ছে? ওর স্পর্শে তো রাগ হওয়ার কথা, কিন্তু আজ রাগ না হয়ে বুকটা কেন এমন কাঁপছে? আজ তো তুলির বমি আসলো না, তাহলে কি ও ধীরে ধীরে আমাকে মেনে নিতে শুরু করছে? দিনের কাজ শেষ। ঈশান আর তুলি একসাথে গাড়িতে চড়ে বাড়ি ফিরছে। রাস্তায় গাড়ির মধ্যে নীরবতা, কিন্তু দুজনের চোখে লুকানো আবেগ এখনো স্পষ্ট। বাড়ির গেট পার হওয়ার সঙ্গে সঙ্গে সবাই তাদের দেখে অবাক হয়ে হাসছে। ও, দুজনে একসাথে ভালো লাগছে দেখতে। হ্যাঁ সত্যি, একসাথে এসে ভালোই লাগছে। তুলি মা, ফ্রেশ হয়ে এসো, নাস্তা খাবে। রুমের দরজা বন্ধ। তুলির মনে অদ্ভুত উত্তেজনা। ফ্রেশ হয়ে আসার পর সে নিজেকে সামলানোর চেষ্টা করছে। ঈশান দূর থেকে তাকিয়ে আছে। চোখে তাকানোতেই হঠাৎ মনে হয় তুলির সৌন্দর্য আরো বেশি চোখে পড়ে। ঈশান ধীরে ধীরে তুলির কাছে এগোয়। হঠাৎ সে তার মুখ তুলির গলার দিকে ডুবিয়ে দেয়। আমাকে ছেড়ে দাও ঈশান। প্লিজ সরো না, একটু আদর করি। তুলি কিছুটা বিস্মিত, কিন্তু নিজের চোখে রাগ আর লজ্জা মেশানো উত্তেজনা ধরে রাখে। প্লিজ সরো না, তোমাকে আদর করতে ইচ্ছে করছে। ছাড়ো, ভয় লাগছে। আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে সোনা, একটু সহ্য করো। তুলির চোখ বড় হয়ে ওঠে। লজ্জার অস্থিরতা মিলেমিশে হৃদয় কাঁপাচ্ছে। আমি তোমাকে কিছুই করতে বাধ্য করছি না, শুধু একটু পাশে থাকতে চাই। প্লিজ, বেশি না, একটু আদর করি। সে ঈশানকে সরাতে চায়, কিন্তু পারে না। ঈশান তুলিকে কোলে তুলে বিছানায় চলে আসে। তুলির শরীর হালকা ছটফট করছে, কিন্তু ঈশান শান্তভাবে ধরে রাখছে। সত্যি ভয় লাগছে ঈশান আমার। বিছানার নরম আলোতে দুজনের মধ্যে লুকানো আবেগ আর অপ্রত্যাশিত উত্তেজনা ধীরে ধীরে ফুটে ওঠে। ঈশানের চোখে দম বন্ধানো ভালোবাসা, আর তুলির চোখে অস্থিরতা, সব মিলেমিশে তৈরি করছে এক গভীর আবেগপূর্ণ মুহূর্ত। ঈশান সময় ব্যয় না করে তুলির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। তুলি বিছানার চাদর খামচে ধরল। তার শরীর কাঁপছে, সরাতে চাচ্ছে কিন্তু পারছে না। ঈশান খুব যত্ন করে কিস করছে, যাতে তুলি ব্যথা না পায়। এক পর্যায়ে তুলি আর থাকতে না পেরে ঈশানকে জড়িয়ে ধরল। ঈশান কিস করতে করতে মুচকি হাসলো। সে জানে তুলির ভয়ে ভাঙতে হলে তাকে বেশি করে কাছে আসতে হবে। দূরে থাকলে তুলি তাকে আরও বেশি ভয় পাবে। কাছে এসে সব ঠিক করতে হবে। ভুল যেহেতু তাই তারই তো সব ঠিক করতে হবে। ঈশান আস্তে আস্তে তুলি বুকের ভিতর হাত ঢুকিয়ে দিল। তুলি কেঁপে উঠল। ঠিক সেই সময় ঈশানের বোন ডাকতে এলো। হঠাৎ রুমে নীরবতা ভেঙে ঈশানের বোন রুমে প্রবেশ করলো। ভাইয়া, ভাবি, নিচে চলো, তোমাদের জন্য নাস্তা বানানো হয়েছে। ঈশান তুলির কাছ থেকে সরে গেল। মাত্র আগে যে সে তুলিকে কিস করতেছিল, সেই মুহূর্তে বোনের আগমনে থেমে গেল। ঈশান হালকা লাজ ও হাসি মিশিয়ে তুলিকে পাশ থেকে ধীরে ধীরে সরিয়ে বলল, তুই যা, আমরা আসছি। তুলি একটু লজ্জিত, চোখে লুকানো উষ্ণতা আর ঈশানের চেহারায় মৃদু রাগ আর হাসির মিশ্রণ। তারা একসাথে ধীরে ধীরে রুম থেকে বের হয়। সন্ধ্যার আলো আস্তে আস্তে ঘরে ঢুকছে। বসার ঘরে বড় টেবিলে সবাই জড়ো হয়েছে। নাস্তার সুগন্ধে ঘর ভরে গেছে। তুলি পাশে চুপচাপ বসে আছে, আর ঈশান তার বিপরীত দিকে। ঈশানের মা প্রথমেই কথা শুরু করলেন। আচ্ছা, আজ সবাই একসাথে নাস্তা করছি, কেমন ভালো লাগছে দেখো। তুলি মা, তুমি কি কিছু খাবে? জি, যা আছে নেব। ঈশান একবার তাকালো তুলির দিকে।
চোখে খুব অল্প একটা নরম ভাব এলো, মুখে কিছু বলল না। ঈশানের ভাই হেসে বলল, ঈশান, তুই তুলিকে নিয়ে কোথাও থেকে ঘুরে আয়, ভালো লাগবে। কথা শুনে তুলি একটু অস্বস্তিতে পড়ল আর ঈশান গলা পরিষ্কার করে ফেলে। অফিসে তো কাজ আছে। তা যাই হোক, তোমাদের একসাথে দেখে ভালোই লাগে। নতুন বিয়ে একসাথে ঘুরলে ভালো লাগবে। তুলি কিছুই বলল না, কিন্তু তার হাত দুটো টেবিলের নিচে অজান্তেই শক্ত হয়ে আছে। ঈশানের বাবা এবার মজা করে বললেন, তুলিমা, তুমি এইভাবে চুপচাপ খাচ্ছ কেন? ভাবছো না কি এরা সবাই পাগল? না আঙ্কেল, কিছু না। ঈশান একটু পাশ ফিরে তুলিকে দেখল। চোখে ক্লান্তি, রাগ আর একটুকু ভয়ের ছাপ সব মিশে আছে। ঈশানের মা আবার বললেন, আমি দেখি যেতে পারি কিনা। ভাবি, আপনি গেলে ভালোই লাগবে, সবাই তো আপনাকে দেখতে চায়। তুলি আস্তে করে অল্প হেসে ফেল, যদিও সেই হাসির চেয়ে বেশি ছিল সৌজন্যতার মুখোশ। এদিকে ঈশান চুপচাপ, কিন্তু তার নজর তুলির উপরেই আটকে আছে। সন্ধ্যার এই স্বাভাবিক কথোপকথনেও দুজনের মাঝেও লুকানো দূরত্বটা পরিষ্কার বোঝা যায়। ঘরটা নরম লাইটে ভেসে আছে। তুলি আয়নার সামনে বসে নাইট ড্রেস পরে মাথায় চিরুনি চালাচ্ছে। চুলের ডগা ভিজে, গায়ের গন্ধটা যেন পুরো ঘরকে শান্ত করে রেখেছে। ঈশান প্রথমে ল্যাপটপে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, চোখে বারবার ঘুরে তুলির দিকে আটকে যাচ্ছে। ঈশান মনে মনে বলে, এই মেয়েটাকে কেন এত সুন্দর লাগে? আমার রাগী, জেদি, ঝগড়াটে বউ আজ যেন আরও সুন্দর লাগছে। তুলি চিরুনি চালাতে চালাতে আয়নায় চোখ তুলে দেখলো ঈশানের দৃষ্টি ঠিক তার উপর। তুলি ভুরু কুচকে উঠল, বলল, এভাবে তাকিয়ে আছো কেন? ঈশান ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে পেছন থেকে এসে তুলির কাঁধে দুহাত রাখল। তুলি চমকে উঠল। ঈশান, ছাড়ো, কি করছো? আদর করতে ইচ্ছে করছে সোনা, আর সহ্য হচ্ছে না। ঈশান, ভয় লাগছে, প্লিজ। তুলি সরতে গেলেই ঈশান কোমল শক্তিতে তাকে থামিয়ে দিল, পেছন থেকে জড়িয়ে ধরল। তুলির বুক ধরফর, নিঃশ্বাস ভারী হয়ে উঠল। ঈশান তার গলায় মুখ ডুবিয়ে আস্তে আস্তে কিস করল। তুলি পুরো শরীর কেঁপে উঠল। ঈশান ফিস ফিস করে বলল, ভয় পাও না, তোমাকে কষ্ট দেব না। তোমার সব ভয় দূর করতে চাই। একটু থাকো আমার কাছে। প্লিজ ঈশান, ছাড়ো। ঈশান থেমে গেল, তার গলায় মুখ রেখে থাকলো কয়েক সেকেন্ড, তারপর আলতো করে তুলে চুল সরিয়ে দিল কাঁধ থেকে। একটু আদর না করলে ঘুমিয়ে আসবে না? এমন করো কেন? কারণ তুমি আমার, আর তোমাকে দেখে মন ঠিক থাকে না। তুলি বিছানার পাশে দাঁড়িয়ে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই ঈশান ধীরে এসে তার চিবুক তুলে নিল। তুলি থমকে গেল। হঠাৎই ঈশান ঝুঁকে এসে তুলির ঠোঁটে এক নরম ছোট্ট কিস ছুঁয়ে দিল। তুলি এক ঝটকা পেছনে সরে। ঈশান, প্লিজ, এভাবে না। জোর করব না সোনা, শুধু তোমাকে কাছে রাখতে ইচ্ছে করলো। তুলির চোখে সংশয়, ভয়, আবার অজানা এক আকর্ষণও। ঈশান আস্তে আস্তে তার হাত ধরে বলল, আজ যদি একটু, শুধু একটু আমার কাছে থাকো, কোনো জোর করব না, কথা দিচ্ছি। ভয় লাগে আমার তোমাকে। ভয় পেলে বলবে, আমি সাথে সাথেই থেমে যাব সোনা। শুধু একটা রাত, আমাকে একটু বিশ্বাস করো। তুলির হাত ঠান্ডা হয়ে আছে, সে কিছু বলে না, শুধু চোখ বন্ধ করে ফেলে। এটা না, হ্যাঁ, না না, ঠিক মাঝামাঝি একটা নরম সাই। ঈশান বুঝল সে তুলিকে ধীরে যত্নে বিছানায় বসিয়ে দিল। তার কণ্ঠে আগের মতো দাপট নেই, শুধু শান্ত কোমলতা। তুমি চোখ বন্ধ করে থাকো, আমি শুধু তোমাকে জড়িয়ে থাকবো, আর কিছুই না। কথা রাখবে তো? তোমার সীমার বাইরে কখনো যাব না। তুমি আমার বউ, তোমাকে আমি ভয় পাইয়ে দিতে পারি না সোনা। তুলি নীরবে চোখ বন্ধ করে রইল। ঈশানের ছোঁয়া আজ অদ্ভুতভাবে ভয় নয়, উষ্ণতা দিচ্ছে। ঘরটা নিঃশব্দে দুজনই দ্রুত শ্বাসে ভরে থাকলো। রাগী তুলি ধীরে ধীরে নরম হলো, আর ঈশান শুধু তাকে বুকে জড়িয়ে রাখলো, কোনো তাড়া, কোনো চাপ ছাড়া। ঈশান তুলিকে আলতো করে বুকে টেনে রেখেছিল। তুলির শরীর প্রথমে শক্ত হয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর ধীরে ধীরে নরম হয়ে এলো। তুলির নিঃশ্বাস গরম ও দ্রুত। সে নিজের অজান্তেই ঈশানের বুকে মুখ লুকিয়ে ফেল, এমনকি সবসময় ঈশানের গলা জড়িয়ে কাছে টেনে নিল। নিজের কাছেই অবাক হয়ে গেল। ঈশানের হৃদস্পন্দন থমকে গেল। সে অবাক হয়ে তুলিকে
দেখল। তুলি তুমি? তুলি কিছু বলল না, শুধু চোখ বন্ধ করে ঈশানের মুখের দিকে এগিয়ে গেল। ঈশানও ধীরে ঠোঁট নামিয়ে আনলো। দুজনের মাঝে এক নিঃশ্বাসের দূরত্ব। ঠিক সেই মুহূর্তেই তুলি হঠাৎ ঈশানকে ঠেলে ফেলে দিল। ঈশান ধাক্কায় পেছনে সরে যায়। হতবাক হয়ে বলে, কি হলো তুলি? তার গলায় ভাঙ্গা সুর। তুলি দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে, চোখ লাল, শরীর কাঁপছে। রাগে নাকি কষ্টে বোঝা যায় না। হঠাৎ তুলি চিৎকার করল, ঘৃণা করি তোমাকে, ঘৃণা। তুলি, তোমার ছোঁয়াতে আমি অপবিত্র হয়ে যাব, বুঝছো? অপবিত্র। তুলি, এটা তুমি বিশ্বাস করো আমি তোমার স্বামী? তোমাকে কখনো মানি নাই আমার স্বামী হিসাবে, তুমি আমার কাছে কিছুই না। আমি তোমার স্বামী, অন্তত এই কথাটা। স্বামী? তুমি যে ছেলে বিয়ের আগেই জোর করে আমার কাছে এসেছিল, যে রাতে তুমি আমাকে বাধ্য করেছিলে, তুমি জানো সেটা আমার কাছে কি ছিল? সেদিন আমি হুঁশে ছিলাম না তুলি, ড্রিঙ্ক করেছিলাম, মাথা ঠিক ছিল না। তোমার নেশা, তোমার ভুল, সব দোষ আমি বইব, তাই না? তোমার জন্য আমার মান সম্মান নষ্ট হয়েছে সবার সামনে, পুরো অফিস আমাকে নিয়ে হাসছে, আর তুমি বলছো তুমি আমার স্বামী? আমি ভুল করেছি তুলি, কিন্তু তোমাকে আঘাত করার ইচ্ছে কখনো ছিল না। ভালোবাসা, বিশ্বাস, সম্মান, এই শব্দগুলো তোমার মতো ছেলেদের মুখে ভালো লাগে না। এটা বলে তুলি বেলকুনি দরজার দিকে হাঁটা দিল। ঘর নিস্তব্ধ হয়ে গেল। ঈশান শুধু বসে থাকে, চোখ নামানো, হাত শক্ত করে চেপে ধরে। কারণ আজ প্রথমবার সে বুঝল তার ভুলের মূল্য সে একা নয়, তুলিকেও দিতে হচ্ছে। তুলি দরজাটা বন্ধ করে বের হয়ে যেতেই ঘরটা যেন আরো অন্ধকার হয়ে গেল। ঈশান বিছানার ধারে বসে মাথা দুহাতে চেপে ধরল। তার বুকের ভেতর থেকে কেঁপে কেঁপে উঠে আসছে একটা ভারী স্মৃতি, যে রাতে সবকিছু বদলে গিয়েছিল। ফ্ল্যাশব্যাক, বিয়ের আগের রাত, অফিসের সাকসেস পার্টি, বসন্তের সন্ধ্যা, অফিসের লাইট, গান, হাসাহাসি, প্রায় সবাই খুব সাজগোজ করে এসেছে। তুলিকে দেখে সেদিন পুরো অফিস থমকে গিয়েছিল। হালকা লাল শাড়ি, খোলা চুল, নাকে ছোট্ট টিপ, তার চোখে ছিল অন্যরকম দীপ্তি। ঈশান প্রথম দেখাই থমকে দাঁড়িয়েছিল। আজ কেন জানি তুলি ম্যামকে অন্যরকম লাগছে, চোখ সরানোই যাচ্ছে না। ওদিকে রাফি তখনও সবার সাথে গল্প করছে। ঠিক সেই সময় রাফির ফোনে হঠাৎ অজানা নম্বর থেকে টেক্সট আসে। রাফির মুখ মুহূর্তে সাদা হয়ে গেল। সে মেসেজটা খুলে দেখে, যদি স্ত্রী আর সন্তানকেই বাঁচাতে চাও তাহলে ঈশানের জুসে ড্রিঙ্ক মিশিয়ে তুলির কাছে পাঠাও, নইলে আজই দুজনকে শেষ করে দিব। কে পারে, কেন করবে? কিন্তু আমি কিছু না করলে তো ওদের মেরে ফেলবে। রাফি চারপাশে তাকালো, কেউ খেয়াল করছে না। জুসের গ্লাসগুলো টেবিলের সারি সারি রাখা। রাফি থতমত খেয়ে নিজের পকেট থেকে সেই ছোট্ট ভায়াল বের করলো। অচেনা লোকটা আগেই মেসেজ পাঠিয়েছিল। ঈশানের কিছু হবে না, শুধু মাথা ঠিক থাকবে না 2-1 ঘন্টা। মেসেজে কোথাও লেখা ছিল। রাফির মাথা ঝিমঝিম করছিল। সে চাইল না একটু, কিন্তু স্ত্রী আর বাচ্চার মুখ মনে পড়তে তার হৃৎপিণ্ড ফেটে যাওয়ার উপক্রম। হতাশ কাঁপা কাঁপা হাতেও ড্রিঙ্কটা ঈশানের জুসে মেশালো। আল্লাহ মাফ করিও, আমি ইচ্ছে করে করছি না। তারপর গ্লাসটা হাতে তুলে ঈশানের দিকে এগিয়ে গেল, ঠোঁটে জোর করে হাসি। ঈশান ভাই, আপনার জন্য এনেছি স্পেশাল। চিয়ার্স। ঈশান কিছু টের পেল না, হাসি মুখে গ্লাস নিয়ে এক ঢোকে শেষ করে দিল। কয়েক মিনিটের মধ্যে তার মাথা ঝিমঝিম শুরু হলো। রাফি ভাই, মাথা ঘুরছে কেন আমার? ভাই, হয়তো একটু ক্লান্ত। ঈশান টলতে টলতে বের হয়ে গেল। তুলি একটু নীরব জেগে দাঁড়িয়েছিল, পার্টির শব্দ থেকে একটু দূরে। হয়তো মন খারাপ, পার্টি কেউ জানতো না। ঠিক তখনই 2টা মোবাইল কল আসে। রাফির কাছে অচেনা নম্বর। ঘুমন্ত ঈশানকে তুলির রুমে পাঠাও, দরজা বাইরে থেকে লক করে দিও, বাকিটা আমরা দেখব। কে আপনি? আমার পরিবারকে কিছু করবেন না। যা বলছি করো। দেখছই তো তোমার স্ত্রী আর সন্তান বাসার বাইরে একা আছে। রাফি কেঁপে উঠল। স্টাফদের অজুহাত দিয়ে সবাইকে অন্যদিকে সরালো। জড়সড় হয়ে ঈশানকে ধরে ওই রুমের দিকে নিয়ে গেল। ঈশান তখন অর্ধ সচেতন, প্রায় নিস্তেজ। তুলির রুমের দরজায় কি বলল, আল্লাহ ক্ষমা করিও, ঈশান ভাই আমাকে মাফ করি। ওদিকে তুলি দরজা খুলতে ঈশান প্রায় পড়ে যাচ্ছিল। তুলি চমকে উঠল। ঈশান, কি হয়েছে আপনার? এমন দেখাচ্ছে কেন? রাফি ঈশানকে ভিতরে ঠেলে ঢুকি দরজাটা টুক করে লক করে দিল। বাইরে থেকে তুলির চোখ বড় হয়ে উঠল। কি করলেন? দরজা কেন
অচেনা লোকেরা করিডোরে চলে আসে। রাফি পিছনে পা নেই, গায়ে ঠান্ডা ঘাম। কাজ হয়ে গেছে, এখন যা হবে হতেই দাও। রুমের লাইটটা তখন আদো অন্ধকার। তুলি দরজা বন্ধ দিয়ে মুখ ফেরালো। এতক্ষণে দেখলো ঈশান একদম তার পেছনে দাঁড়িয়ে, মাথা ঘোরানো, চোখ লাল, হাঁটা চলা টলমলো, কিন্তু চোখে অদ্ভুত এক টান। তুলি এক পা পিছিয়ে গেল। কি করছেন ঈশান? এভাবে এগিয়ে আসছেন কেন? ঈশান ধীরে ধীরে হাত বাড়ি তুলে কবজি ধরে টেনে নিল নিজের কাছে। তার নিঃশ্বাস গরম, ঘাড়ে পড়ছে। তোমাকে আজ খুব সুন্দর লাগছে, একটু আদর করব, শুধু একটু। ছাড়ুন, আপনি ঠিক নেই, আমাকে ছাড়ুন ঈশান। কিন্তু ড্রিঙ্কের প্রভাবেই একদমই নিয়ন্ত্রণে নেই সে তুলিকে আঁকড়ে ধরলো, আরো কাছে টেনে নিল। কাছে এসো তুলি, আজ তোমাকে খুব কাছে চাই। কথা শেষ করে সে তুলির গলা বরাবর মুখ নামিয়ে দিল। ধীরে ধীরে তার ত্বকে ঠোঁট ছোঁয়ালো। তুলি পুরো শরীরে কেঁপে উঠল। সে তার বুক ঠেলে ওঠানোর চেষ্টা করলো। না না ঈশান, থামেন, আপনি ভুল করছেন। কিন্তু ঈশান যেন একদমই শুনছে না। তার দুই হাত তুলির কোমর জড়িয়ে রাখলো শক্ত করে। তোমার গায়ের গন্ধে মাথা পাগল হয়ে যাচ্ছে, একটু কাছে থাকতে দাও প্লিজ। তুলি আবারও ধাক্কা দিল, কিন্তু সে নেশাগ্রস্ত শক্তিতে আটক হয়ে রইল। তার গলায় ঈশানের ঠোঁট বারবার ছুঁয়ে যাচ্ছিল। তুলির চোখে পানি চলে এলো। প্লিজ ঈশান, আমাকে এমন করবেন না, প্লিজ দূরে যান। কিন্তু সেই সময় ঈশানের মাথা পুরো ঘুরে যাচ্ছিল। সে বুঝতেও পারছিল না যে তুলির ভয় বাড়ছে, তার না বলা চিৎকার উঠছে। ঈশান ফিস ফিস করে বলল, তোমাকে ভালো লাগে তুলি, আদর করতে ইচ্ছে করে, একটু আর একটু কাছে। তুলি মরিয়া হয়ে চেষ্টা করতে লাগলো তার হাত সরাতেই নিজের শরীর বাঁচাতে, কিন্তু ঈশানের কান যেন বধির। তার ঠোঁট তুলির গলা বরাবর নামতে থাকলো। তুলি তখন কাঁপতে কাঁপতে ভেঙে পড়ছে। দরজার বাইরে সেই রহস্যময়ী চেহারা দাঁড়িয়েছিল, আর ভেতরের একটা অন্ধকার রাত, যা পরে পুরো জীবনের সম্পর্ক নষ্ট করে দেবে। রুমের ভেতর তখন অদ্ভুত এক নীরবতা। তুলি দরজার দিকে পিট করে দাঁড়িয়েছিল, চোখে আতঙ্ক, বুক দ্রুত ওঠানামা করছে। ঈশান পিছন থেকে ধীরে ধীরে এগিয়ে এলো। হঠাৎ সে দুহাত দিয়ে তুলির মুখ নিজের দিকে ফেরালো, আর কোনো সতর্কতা ছাড়াই তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তুলি কেঁপে উঠল। না না ঈশান, প্লিজ আমাকে ছাড়ুন, আমার এত বড় ক্ষতি করবেন না। কিন্তু ড্রিঙ্কের নেশাই ঈশান যেন সম্পূর্ণ অন্য মানুষ। তুলির ঠোঁট সরাতে দেওয়া তো দূরে কথা, সে বরং আরো গভীরভাবে ঠোঁট চেপে ধরল। তুলি যতটা শক্তি আছে দিয়ে ধাক্কা দিতে লাগলো, কিন্তু ঈশানের শক্তি যেন আজ দ্বিগুণ। কয়েক মুহূর্ত পরে তুলিকে বাহুতে তুলে নিল। মনে হলো তার মাথার উপর থেকে পুরো দুনিয়া ঘুরছে। তোমাকে কাছে চাই, তুমি এত সুন্দর, তোমাকে আরো কাছে থেকে পেতে চাই। তুলি চিৎকার করতে চাইল, গলার শব্দ যেন আটকে গেল। ঈশান তাকে সোফার উপর আলতো নয় বরং নেশাগ্রস্ত তার হুড়োই শুইয়ে দিল। তুলির মাথাটা সোফায় কুশনে পড়ে আটকে গেল। সে উঠতে চাইল, ঈশান তখনই তার উপরে ঝুঁকে এলো। উঠুন প্লিজ, আমার ওপর থেকে উঠুন, আমাকে ভয় লাগছে ঈশান, প্লিজ। ঈশান তার মুখে, গলায়, কানে, বুকে সমানে চুমু খেতে থাকে। তুলি যেন নাজেহাল অবস্থা হয়ে গেল। সে পাগলের মতো ছটফট করছে। ঈশান নেশাগ্রস্তর মতো বলল, তোমার গায়ের গন্ধে মাথা ঘুরছে, একটু কাছে থাকতে দাও সোনা। সে আবারও নেমে এলো। তুলির ঠোঁট, গলা, কাঁধ যেন কোনোটি সে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারছে না। তুলি কান্নায় ভেঙে পড়েছিল, তবে শরীরের নিচে আটকে থাকায় চেষ্টা করেও কিছু করতে পারছিল না। না, এইভাবে না, প্লিজ আমাকে ছেড়ে দিন। ঈশান থামুন, মানুষ আমার গায়ে কাদা ছুড়বে, প্লিজ থামুন। কিন্তু নেশার জগতেই থামুন শব্দ হারিয়ে গেল। ঈশান সোফার উপরেই তার শরীর নিয়ে আরো কাছে এলো। তুলি নিঃশ্বাস আটকে গেল, হাত কাঁপতে লাগলো। আর সেই রাত তাদের সম্পর্কের সবচেয়ে বড় অভিশাপ হয়ে গেল। পরের দিন সকালে ঈশানের মাথায় ধূপ ধূপ শব্দ। চোখ খুলতে চারপাশ ঝাপসা হয়ে এলো। কয়েক সেকেন্ড পর স্পষ্ট হতে শুরু করলো, আর প্রথমেই তার চোখ পড়ল তুলি। মেঝেতে বসে আছে সে, চোখ দুটো লাল, থরথর করে কাঁপছে। তার শাড়িটা পাশের ফ্লোরে পড়ে আছে, ব্লাউজটা একটু ছিঁড়ে গেছে। তুলি নিচের দুই হাত দিয়ে বুকের অংশটা জড়িয়ে ধরে বসে আছে, যেন পুরো দুনিয়া থেকে নিজেকে আড়াল করতে চাইছে। ঈশানের নিঃশ্বাস আটকে গেল। তুলির এই অবস্থা কেন? আমি
আমি কি করেছি ওর সাথে? তার মাথা আরও ঝিমঝিম করে উঠল। কিছু মনে করতে পারছে না আগের রাতের। হঠাৎ দরজার বাইরে থেকে হইচই। তুলি, দরজা খোল। ঈশান, ভেতরে কি হচ্ছে? দরজা ভাঙবো কিন্তু। তুলি কেঁপে উঠল সেই শব্দে। ভয়ে যেন বুকের মাঝখানটা ছিন্ন করে বেরিয়ে আসবে। ঈশানের গলা শুকিয়ে কাঠ, দাঁড়িয়ে থাকতে পারছিল না। মনে হচ্ছিল পুরো পৃথিবী ভেঙে তার মাথার উপর পড়ে গেছে। সে ধীরে ধীরে ফ্লোর থেকে শাড়িটা তুলে নিল। হাতটা থরথর করে কাঁপছিল। ঈশান তুলির সামনে গিয়ে নরম গলায় বলল, তুলি, প্লিজ এটা পরে নিন। ওরা বাইরে, দরজা খুলতে হবে। আমি জানি না কি হয়েছে, আমি সত্যি কিছু মনে করতে পারছি না। তুলি তার দিকে একবার তাকালো। চোখে প্রচণ্ড ভয়ের একটা জলভেজা স্তর। কিছু না বলে শাড়িটা নিয়ে ধীরে ধীরে পরে নিল। কাঁধ, ঘাড়, বুক ভালো করে ঢেকে নিল। এক ফোঁটা ত্বকও যেন দেখা না যায় এমনভাবে আটসাট করে নিল। ঈশান দেখছিল, কিন্তু একটু কথা বলতে পারছিল না। হাতে তীব্র কাঁপুনি, মনে হচ্ছিল নিজের শরীরটাই যেন তার নয়। দরজার বাইরে আবারও ধাক্কা। ঈশান, দরজা খুলুন। আপনি প্রস্তুত? তুলি মাথা নেড়ে হ্যাঁ বলল, কিন্তু সেই হ্যাঁয়ের ভেতরে ভয়, অপমান, অজানা আতঙ্ক সবই গুঁড়ো হয়ে মিশে আছে। ঈশান দরজার হাতলে হাত রাখলো। তার মনে শুধু একটাই কথা, আজ দরজা খুলে যাই ঘটুক, এমের সামনে মাথা তুলে দাঁড়ানোর যোগ্যতা আর তার নেই। দরজা খুলতেই এক মুহূর্ত যেন পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। পরের মুহূর্তে চটাং একটা ঝড়ের মতো থাপ্পড় ঈশানের মুখে পড়ে। ঈশানের বাবা চিৎকার করে ওঠেন। এই দিন দেখার জন্য তোকে মানুষ করেছিলাম, তুই কি করে করলি? তুই আমার মাথা নিচু করে দিলি। ঈশান মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। চোখে তাকানোর সাহস নেই। মুখ পুড়ে যাচ্ছে, কিন্তু তার চেয়েও বেশি জ্বলছে ভেতরটা। ঈশানের ভাই নিহাল এগিয়ে ধরে ফেলল। তুই তো এমন না, তুই কিভাবে পারলি এমন করতে? তুই আমাদের মান সম্মান শেষ করে দিলি, তুলির জীবনটা এক মুহূর্তে নষ্ট করে দিলি। ঈশান নিঃশব্দ, শব্দ বের হয় না মুখে। এদিকে তুলির মামা ধমক দিয়ে এগিয়ে এসে বললেন, আর কথা বাড়াবো না, এখনই বিয়ে করতে হবে, ওকে? না হলে আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। তুলির সম্মান ধুলোয় মিশে যাবে। আপনি ভুল বলেননি, এটাই ওর যোগ্য শাস্তি। যেটা করেছি তার পরিণত তাকে নিতেই হবে। তুলি এতক্ষণ চুপচাপ ছিল, এখন সামনে এগিয়ে এসে কাপা গলায় বলল, আমি বিয়ে করব না ওকে, কখনোই না। তার কণ্ঠে আতঙ্ক, অপমান আর ভীষণ অসহায়তা। তুলি বাবা হাঁপাতে হাঁপাতে মেয়ের হাত ধরে বলেন, মারে, অন্য কোনো পথ নেই। মানুষ কাদা ছুড়বে, তোর দিকে আঙ্গুল তুলবে। যা হয়েছে তাতে তুই সমাজে মুখ দেখাতে পারবি না। বিয়েটা করে নে, এটাই একমাত্র উপায়। তুলি মাথা নিয়ে পেছনে সরে গেল। চোখ জোরে অঝরে কান্না। ঈশান শুধু দাঁড়িয়ে থাকলো। নিজের কোনো কথা দিয়ে রক্ষা করার মতো কোনো সাফাই তার কাছে নেই, ছিল না। সে শুধু একটাই বুঝলো, এক ভুল তার দুইটা জীবনকে ভেঙে চুরমার করে দিয়েছে। অতীত শেষ। ঈশানের চোখে অশ্রু, স্মৃতি থেমে যেতে ঈশান দীর্ঘশ্বাস পেল। তার চোখ ভিজে উঠল, কারণ তুলি আজ তাকে ঘৃণা করে, যার পিছনে অর্ধেক গল্প সে জানে না। তুলি, তুমি যদি জানতে সেদিন সব কিছু আমার ইচ্ছাই হয়নি। আমি যদি পারতাম তোমাকে ওই রাত থেকে বাঁচাতাম। সে আস্তে বলল। রুমে অন্ধকারে একমাত্র আলো জ্বলছে তুলির মুখে, অভিযোগ, ঘৃণা আর কষ্টের ছায়া। ঈশান মাথা নিচু করে হঠাৎ যেন তার গলা আটকে যায়। একটু সময় চুপ থাকার পর সে আস্তে আস্তে কথা শুরু করলো। ঈশান তুলির সামনে এগিয়ে এসে থেমে গেল। হাত দুটো যেন ভারী হয়ে গেছে, ওঠাতে পারছে না। খুব নিচু কণ্ঠে বলল, তুলি, আমি সত্যিই নিজের ইচ্ছাতে কিছু করিনি। বিশ্বাস করো, আমি তোমাকে কোনো বাজে নজরে দেখিনি কোনো দিন। তোমাকে ছোঁয়ার ইচ্ছা সেইভাবে কখনো ছিল না আমার। আমি কিছুই শুনতে চাই না। তোমার ছোঁয়া আমার মনে ঘৃণা ধরায়। তুলি, তুমি জানো না, আমি তো অনেক দিন ধরে তোমাকে মন থেকে ভালোবেসেছি। চেয়েছিলাম পরিষ্কারভাবে, সম্মানের সাথে বিয়ের পর তোমাকে স্পর্শ করব। আমার স্বপ্ন ছিল তোমাকে নিজের বলে ডাকবো, তোমার হাত ধরে বলবো তুমি আমার স্ত্রী। কিন্তু সেদিন কি থেকে কি হয়ে গেল আমি তো নিজের মধ্যে ছিলাম না। আমি বুঝতে পারিনি কি করছি। আমি তো তোমাকে আঘাত দিতে চাইনি তুলি, কখনোই না। তাই বলে আমার জীবনটা শেষ করে দিলে? ঈশান চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে ফেল, যেন নিজের ভুলটা আরো গভীরভাবে অনুভব করছে। তুমি ঠিকই বলেছ,
আমি ভুল করেছি, কিন্তু আমি সত্যিই জানতাম না তুলি। তুমি বলো আমি কিভাবে ক্ষমা চাইবো তোমার কাছে? কোন কথায় আমার ওই রাতের ভুল মিটবে বলো? তুমি যদি চাও আমাকে ঘৃণা করে যাও, করো, কিন্তু শুধু একটা কথা বিশ্বাস করো, আমি তোমাকে কখনো অপবিত্র চোখে দেখিনি। সেই রাতে সব কিছু নিয়ন্ত্রণের বাইরে হয়ে গিয়েছিল। ঈশান মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, দোষী, লজ্জিত, তবুও ভেতরে একটা আশা নিয়ে। তুলি, তুমি কি কখনো আমাকে ক্ষমা করবে না? একবারও না? রুমে থমথমে নীরবতা। তুলির দৃষ্টি কঠোর, কিন্তু চোখের কোণে জমে থাকা জল তার ভেতরের আহত হৃদয়ের সাক্ষী। রুমের গভীরতা, দুপুরের মাঝখানে জমে থাকা অতীতের অন্ধকারটা যেন আরো ঘন হয়ে গেছে। তুলি ধীরে ধীরে মুখ তোলে, চোখে কষ্ট, রাগ, আঘাত সবকিছুই একসাথে জন। অনেকক্ষণ পর সে আস্তে কিন্তু স্থির কণ্ঠে বলল, ঈশান, সব কিছু ভোলার মতো এত সহজ না। যা হয়েছে সেটা একটা মেয়ের জীবনে দাগ হয়ে যায়। আমি চাইলে আজই তোমাকে ক্ষমা করতে পারতাম, কিন্তু আমার মন যে পারছে না। আমার কি সময় লাগবে, অনেক সময়। তার চোখে জল চিকচিক করলেও মুখের শক্ত ভাবটা ভাঙল না। ঈশান ধীরে ধীরে এগিয়ে এসে একটু দূরে থেমে দাঁড়ায়। তার চোখ লাল, কথা বের করতে কষ্ট হচ্ছে। তুলি, তুমি যত সময় চাও নাও, আমি অপেক্ষা করব। দিনের পর দিন, মাসের পর মাস, চাইলে জীবনভর। কিন্তু প্লিজ আমাকে ক্ষমা করো। আমি জানি না কিভাবে, কোনভাবে, কিন্তু তোমার ক্ষমা ছাড়া আমি বাঁচব কী করে? আমি তো মরেও শান্তি পাবো না যদি তোমার মনটা না পাই। আমি ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো তুলি, আমি তোমাকে ভালোবেসে করেছি না এসব। সেদিন এভরিথিং ওয়াজ আউট অফ কন্ট্রোল। আমি জানতামই না কি করছি। তোমার চোখের সেই ভীত চাহনিটা আজও ভুলতে পারি না। ঈশানের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ভাঙ্গা মানুষ, দোষী মানুষ, তবুও ভালোবাসায় পূর্ণ মানুষ। তুলি ধীরে ধীরে চোখ ফিরিয়ে নেয় নিজের কষ্ট লুকাতে, কিন্তু তার গলা স্বর নরম হয়ে আসে। আমি বলেছি সময় লাগবে, আমাকে সময় দাও ঈশান। একটু একটু করে সব সামলাতে হবে আমাকে। ঠিক আছে তুলি, যত সময় লাগে আমি অপেক্ষা করব। তুমি শুধু একদিন আমাকে একটা সুযোগ দিও। রুমটা আবার নীরব হয়ে গেল, কিন্তু এবার সেই নীরবতার মাঝে ভাঙ্গা দুটি হৃদয়ের পুণ্যজনমের ক্ষীণ আলো জ্বলে ওঠে, একটু ধীরে, একটু সতর্কভাবে। অফিসের সকালটা অদ্ভুত নীরব। সবাই কাজ করছে ঠিকই, কিন্তু তুলি ঈশানকে নিয়ে ঘটনার পর পরিবেশে এক ধরনের চাপা টান টান ভাব থাকে সবসময়। ঈশান তুলিকে কেবিনে রেখে বাইরে বের হতে রাফি দূর থেকে তাকিয়ে থাকে। ভয়, অপরাধ বোধে কাঁপা এক মানুষ অবশেষে সাহস সঞ্চয় করে এগিয়ে আসে। ঈশান ভাই, একটু কথা আছে প্লিজ। ঈশান একবার মুখ ঘুরিয়ে তাকালো, কোনো উত্তর দেয় না, সোজা হেঁটে যাওয়ার চেষ্টা করে। রাফি হঠাৎ ঈশানের সামনে দাঁড়িয়ে পথ আটকে দেয়। ভাই প্লিজ 1 মিনিট শোনেন। আমার সামনে দাঁড়ানোর যোগ্যতা আছে আপনার? আপনার একটা ফাইজলামির জন্য আজ আমাদের জীবন তছনছ হয়ে গেল, আর আপনি মুখ দেখাতে এসেছেন? ভাই, আমি নিজের ইচ্ছেতে কিছু করিনি, আমাকে বাধ্য করা হয়েছিল। আমার পরিবারের ক্ষতি করার ভয় দেখানো হয়েছিল। আমি সত্যিই চাইনি আপনার কোনো ক্ষতি হোক। কে কে আমার আর তুলির ক্ষতি চাইবে? এত বড় ঝুঁকি কেন নেবে কেউ? জানি না ভাই, গিয়েছিল অচেনা নাম্বার, শুধু বলেছিল যদি তোমার স্ত্রী আর বাচ্চাকে বাঁচাতে চাও তাহলে ঈশানের জুসে মিশিয়ে দাও। আমি না করতে পারিনি ভাই। আমি বাঁচাতে চেয়েছি আমার পরিবারকে, আর এই অপরাধ বোধ এইটা নিয়ে আর বাঁচতে পারছি না। তার চোখে জল এসে যায়। ঈশান রাগে শোকে কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থাকে। আপনি বুঝতে পারছেন, আপনার একটা সিদ্ধান্ত আমার আর তুলির পুরো জীবনকে পাল্টে দিল। জানি, ক্ষমা চাইতে এসেছি ভাই। আপনাদের দুজনের জীবন নষ্ট হওয়ার জন্য দায়ী আমি নই, এটা বলতে চাই না। আমি দায়ী, আমি ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো আমি ইচ্ছে করে করিনি। ঈশান চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তার ভেতরে রাগ, কষ্ট, প্রশ্ন সব মিলিয়ে আগুনের মতো জ্বলছে, কিন্তু সে জানে রাফি সত্যি বাধ্য ছিল। তবুও রাফি ভাই, আপনি ভুল করেছেন, আর এই ভুলের ক্ষত আমরা দুজনকে সারা জীবন বহন করতে হবে। ভাই, একটা সুযোগ দেন, নিজেকে ঠিক করার একটা সুযোগ, ক্ষমা চাইতে।
তুলি কেবিনের দরজা আধা খোলা ছিল। সে নতুন কিছু ফাইল নিতে বেরোচ্ছিল। ঠিক তখনই ঈশান রাপির কথায় শব্দ কানে আসে। প্রথমে সে থেমে যায়, পরে অজান্তেই আরো কাছে এগিয়ে আসে। দরজার আড়ালে দাঁড়িয়ে নিঃশব্দ বন্ধ করে শোনে প্রতিটা শব্দ। তুলির মন কেঁপে উঠল। তুলির বুকের ভেতরটা হঠাৎ ধপ করে নেমে যায়। ঈশানের দোষ ছিল না। কে আমাদের ক্ষতি চাইবে? কে এতটা নিচে নামতে পারে? তুলির মনে যেন ঝড় ওঠে। সেই রাতে সেই অন্ধকার স্মৃতি, কষ্ট, ঘৃণা সব এক মুহূর্তে জমাট হয়ে যায়। সে ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে ঈশানের মুখ দেখতে পায়। রাগে নয়, দুঃখে যেন জমে আছে ছেলেটা, যেন ভিতর থেকে ভেঙে পড়ছে। তুলির মনে কথাগুলো বাজতে থাকে। আসলে ঈশানের দোষ ছিল না। তাহলে ঈশানের দোষ ছিল না। সে তো নিজেও জানতো না কি করছিল। সে তো ইচ্ছে করে আমাকে স্পর্শ করেনি। এই মুহূর্তে তার কঠিন বুকের ভিতর লুকিয়ে থাকা বরফটা গলতে শুরু করে। কিন্তু সঙ্গে সঙ্গে মাথায় আরেকটা প্রশ্ন। কিন্তু কে এমন করতে পারে? কেন আমাদের ক্ষতি করতে চাইলো কেউ? আসল কালপ্রিট কে? তুলি স্থির চোখে তাকিয়ে থাকে দূরে। মনে মনে জন্ম নেয় ভয়ঙ্কর এক সন্দেহ, অজানা এক ক্ষুদ্র আগুনের মতো। সবটা একটা ষড়যন্ত্র। ঈশান তো দোষীই ছিল না। তাহলে কে? কার জন্য আমার জীবনটা এমন হয়ে গেল? তার চোখে অদ্ভুত এক ঝিলিক, রাগ, কষ্ট আর সত্য জানতে ব্যাকুলতা। ঈশান ঠিক তখনই ঘুরে তাকায়। তুলি তাড়াতাড়ি সরে যায়, যেন কিছু শোনেনি। কিন্তু তার মুখে শান্ত, গভীর সিদ্ধান্তের রেখা, একটাই সংকল্প স্পষ্ট। আমি আসল দোষীকে খুঁজে বের করব, যে আমাকে আর ঈশানকে ধ্বংস করতে চেয়েছিল। সে এবার আর বাঁচবে না। বাসার নীরবতা, সন্ধ্যা, ধীর আলো, তুলির চোখে চিন্তার ছাপ। সে একাকী রুমে বসে নিজের মনকে শান্ত করার চেষ্টা করছে। কে আমার ক্ষতি করতে পারে? আমার বাবার কি কোনো শত্রু আছে? না, জানা মতে কোনো শত্রু নেই। তুলির চোখ একেবারে দূরে তাকিয়ে আছে, তার মাথার ভেতর প্রশ্নের ঝড়। তাহলে কি মায়ের শত্রু? কিন্তু মা তো ব্যবসা করে না, তার শত্রু কই থেকে আসবে? হঠাৎ তুলির মনে একটি পুরনো ঘটনা ভেসে আসে। তার নানা, যিনি সমস্ত সম্পত্তি তার মাকে দিয়েছেন, আর তার মামাকে কিছুই দেননি। তাহলে কি মামা? তিনি তো প্রেম করেছেন এক গরিব মেয়েকে বিয়ে করার কারণে সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছেন। তুলির চোখে হঠাৎ এক অদ্ভুত দীপ্তি। সে বুঝতে পারছে এই সমস্ত খারাপ ঘটনার হয়তো কোনো পরিকল্পিত প্রতিশোধের অংশ। তাহলে কি আমার মামা প্রতিশোধ নিতে চাইছে? তার জীবনকে এইভাবে নিয়ন্ত্রণ করছে যে আমি যেন কোনোভাবেই শান্তি না পাই। নরম উষ্ণ আলোয় মোড়ানো রাতটা যেন আজ অন্যরকম। তুলির চোখে আর আগের সেই কড়াকড়ি দায়সারা রাগ নেই, বরং এক ধরনের শান্ত স্থিরতা। ঈশান কাজ করছিল, কিন্তু সে টের পেল তুলির দৃষ্টি সরে আসা। আজ প্রথমবার মনে হলো তুলি স্বাভাবিকভাবে কথা বলতে চাইছে। রুমের জানালা দিয়ে হালকা বাতাস ঢুকছে। তুলি গলার স্বর নরম, কিন্তু ভেতরে চাপা এক দৃঢ়তা মিশে আছে। ঈশান, একটু কথা ছিল। হ্যাঁ বলো। আমি একটু বাড়ি যেতে চাই। আপনি কি আমার কাছে অনুমতি চাইছেন নাকি সিদ্ধান্তটা জানাচ্ছেন? তুমি তো আমার স্বামী, অনুমতি তো নিতেই হবে। কিন্তু তুমি আমার সঙ্গে যাবে। ঈশানের বুকের ভেতরটা কেমন করে উঠল। এতদিন পরে তুলির মুখে স্বামী শব্দটা, তাও এত স্বাভাবিকভাবে। সে নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। মানে তুমি চাইছো আমি তোমার সাথে যাই? হ্যাঁ, তুমি যাবে। ঈশান আর লুকাতে পারল না নিজের খুশি। তার চোখে উজ্জ্বল কিছু ঝিকমিক করছিল। ঠিক আছে, কখন যেতে চাও তুমি? বললেই রেডি হয়ে যাব আমি। কাল সকালে বের হব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এতদিনে দূরত্ব, অভিমান, যন্ত্রণা, তা সত্ত্বেও আজ রাতে দুজনের মধ্যে যেন এক নতুন বোঝাপড়া জন্ম নিল। যেন অন্ধকারের ভেতর থেকে একটুখানি আলো প্রবেশ করলো। পরের দিন দুজন বাড়ি পৌঁছায়। সেখানে বাবা মায়ের মুখে আনন্দ, কিন্তু মামার মুখে এক অদ্ভুত রাগ। কেমন আছিস মা? রাগ করে তো কোথায় বলিস না আমার সাথে। ভালো আছি মা, আমার এখন আর কোনো রাগ নেই তোমাদের প্রতি। আমি তো ভেবেছি তুই আর কখনো এই বাড়িতে আসবি না। কি বলো মামা? আমি না, আসলে আমার এত সম্পত্তি কে দেখবে? বাবার সম্পত্তি, মার সম্পত্তি দেখার তো লোক নেই। আমি তো আছি। তার জন্য এত বড় একটা ষড়যন্ত্র করলে তুমি? কি করে পারলে মামা নিজের ভাগ্নির এত বড় ক্ষতি করতে? সমাজের চোখে আমাকে নিচু করে দিলে।
বাড়ি পুরো হলঘর নীরব হয়ে গেছে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ তুলির চোখে দৃঢ়তা, কণ্ঠে তীক্ষ্ণতা। হ্যাঁ, ঠিকই বলছি। সব এই ষড়যন্ত্র করেছে মামা। শুধুমাত্র সম্পত্তির লোভে আমাকে পরিবার থেকে সরাতে চেয়েছিল, আর এই সুযোগে যাতে সে তার সম্পত্তি ভোগ করতে পারে। সকলের মুখে চমক। ঈশানের চোখও বড় হয়ে যায়, কিছুটা হতাশ, কিছুটা হতবাক। আর সেই ঈশানের জুসে ড্রিঙ্কস মিশিয়ে দিয়েছিল। মামার জন্য আমার সাথে সেদিন অমন ঘটনা ঘটেছে। সব কিছুর জন্য মামা দায়ী। তুলি, তুই কি সব বলছিস? হ্যাঁ মা, সত্যি বলছি। আর মামার জন্য সেদিন আমার সাথে এমন জঘন্য ঘটনা ঘটেছে। দুধ কলা দিয়ে এতদিনে আমি কাল সব পুষেছি। যাকে বিশ্বাস করে ভাইয়ের মতো বাড়িতে রাখলাম, সে কিনা আমার মেয়ের ক্ষতি করেছে। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তুই আমার ভাই হওয়ার যোগ্য না, আর মামা হওয়ারও যোগ্য নাই। মামার মুখ লাল, গলায় কণ্ঠ কাঁপছে, কিন্তু তিনি আর কিছু বলতে পারছেন না। তুলি শান্ত চোখে অগ্নি, কিন্তু ভেতরে শূন্যতার অনুভূতি। ঈশান পাশে দাঁড়িয়ে সব দেখে চুপচাপ। এতদিনের ভয়, অবিশ্বাস, ধোয়া সব শেষ। আজ আমি আবার নিজের মর্যাদা ফিরে পেয়েছি। রাতে ঈশানদের বাড়িতে ফেরার কথা দুজনেই নীরব। দিনের ঘটনাগুলো তুলির মাথায় ঘুরছে, আর ঈশান এখনও অপরাধবোধে ভেঙে পড়া মানুষ। ঘরে ঢুকতেই তুলি প্রথমবার নিজে থেকে ঈশানের দিকে তাকায়। ঘরটায় হালকা আলো, রাতের নরম হাওয়ায় তুলির মুখে এক ধরনের শান্ত দৃঢ়তা। ঈশান চুপচাপ দাঁড়িয়ে, যেন এখনও ভয় পাচ্ছে তুলি কিছু বলবে কিনা। ঈশান, জি। আমি বুঝতে পেরেছি সেদিন তুমি নিজের ইচ্ছেতে কিছু করনি। তোমাকে ইচ্ছে করে দোষী বানানো হয়েছিল। কথাটা শুনেই ঈশানের চোখ কেঁপে ওঠে। সে যেন বিশ্বাসই করতে পারছে না তুলি এভাবে বলছে। তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিছো? যার জন্য তুমি দোষী না, তার জন্য ক্ষমা চাইছো কেন? তুমি তো দোষী নও ঈশান। ঈশানের বুকের ভেতর জমে থাকা ভার যেন ধীরে ধীরে নেমে যাচ্ছে। সে আস্থার চোখে তুলির দিকে তাকিয়ে থাকে। জানো, প্রতিদিন মনে হয়েছিল তোমার সামনে মাথা তুলতে পারবো না। তোমাকে কষ্ট দিয়েছি ভেবে পাগল হয়ে যেতাম। আমি অনেকটা ভুল বুঝেছিলাম, কিন্তু আজ জানলাম তুমি আমাকে আঘাত করনি, তোমাকে আঘাত করা হয়েছিল। আজ মনে হচ্ছে আমি নতুন করে বাঁচলাম। আমারও। দুজনেই নতুন করে শুরু করব, তবে সময় লাগবে আমার। যত সময় লাগে, তুই যেটুকু সময় চাও আমি অপেক্ষা করব। সকালে রোদটা জানালা দিয়ে ভিতরে ঢুকছে। বাড়ির সবাই টেবিলে বসে নাস্তা খাচ্ছে। তুলি আজ প্রথমবার একটু স্বাভাবিকভাবে বসেছে, মাথা নিচু, কিন্তু তার গালে হালকা লজ্জার আভা। ঈশানও চুপচাপ, তবে চোখের কোণে শান্তির রেখা। হঠাৎই নীরবতা ভাঙল নিহালের কণ্ঠে। ঈশান, তোর আর ভাবির জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি হলো আবার? তোদের হানিমুনে যাওয়ার ব্যবস্থা করেছি সাজে। কথাটা শুনতেই তুলি চমকে ওঠে। হাতের কাপটা প্রায় কেঁপে ওঠে তার, গাল লাল হয়ে যায়। নিচু চোখে শুধু টেবিলের দিকে তাকিয়ে থাকে। এগুলো দরকার ছিল না। দরকার ছিল না মানে? তোমরা এত কিছুর মধ্যে গিয়েছিলে, একটু রিল্যাক্স, একটু নিজেরা সময়, এটা তোমাদের প্রাপ্য। ভাই, এসব কেন? এত ঝামেলা করতে গেলে কেন? চুপ কর ভাই, এটা আমাদের পক্ষ থেকে। তুই আর তুলি একটু ভালো সময় কাটিয়ে আসবি। টেবিল জুড়ে হাসির শব্দ। তুলি লজ্জায় মাথা আরো নামিয়ে ফেলে, চোখের কোণে মৃদু লাজুক হাসি। যদি তুমি যেতে চাও। আমি না বললে তো সবাই রাগ করবে। তাহলে ঠিক আছে, সাজেক যাওয়া হোক। সবাই আনন্দে ভরে ওঠে। বাড়িটা যেন হালকা উষ্ণতায় ভরে যায়। আর তুলি আজ প্রথমবার অনুভব করে জীবনে নতুন আলো আসছে। পরের দিন সকালে সব প্রস্তুতি শেষে তুলি আর ঈশান গাড়িতে উঠল। বাড়ির সবাই হাত নেড়ে বিদায় জানাচ্ছে। গাড়ির গেট পেরুতেই ঠান্ডা হাওয়া ভেতরে ঢুকে পড়ল। তুলি জানালার পাশে বসে বাইরে তাকিয়ে থাকে। সবুজের এক বিরাট মেলা। ঈশান স্টিয়ারিং ধরি মাঝে মাঝে চোরের মতো তুলির দিকে তাকাই। সাজেক যাওয়ার রাস্তা কিন্তু দারুণ। হাওয়া, পাহাড় সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি। আমি আগেও গিয়েছি বাবা মায়ের সাথে। তখন বর্ষাকাল ছিল, পাহাড়গুলোকে মনে হয়েছিল যেন মায়া করছেন। আমি গেছিলাম ভার্সিটিতে থাকতে। 4-5 জন বন্ধু ছিল। সারা রাস্তায় হুলস্থুল করছিলাম। কে কখন পাহাড় দেখে প্রেমে পড়ে গেল, এমন ডায়লগে হাসতে হাসতে বেহুশ হয়ে গেছিলাম। তোমরাই পারো এসব পাগলামি করতে। আর তুমি তো খুব সিরিয়াস।
সাজেকেও গিয়ে সিরিয়াস ছিলে নাকি? উম, একদম না। আমি খুব অ্যাডভেঞ্চার লাভার। তখন পাহাড়ের ঢালে বসে ছবি তুলছিলাম। আমার মা তো ভয়েই কাঁপছিল। ও, তাহলে তুমি ভয় পাও না? ভয় পাই, কিন্তু ভয়কে ভয় দেখাতে জানি। হ্যাঁ, সেটা তো আমি কাছ থেকে দেখেছি। তুলির চোখে চোখ পড়তেই ঈশান দ্রুত রাস্তার দিকে তাকিয়ে নিল। মনে হলো সে আজ বেশি কিছু বলতে চাইছে, আবার ভয় পাচ্ছে সব কিছু নষ্ট হয়ে যাবে কিনা। রাস্তার পাশের ধানক্ষেতগুলো রোদে ঝিকমিক করছে। তুলি জানালা খুলে হালকা বাতাসে চুল উঠতে দেয়। গাড়িতে এক নীরবতা তৈরি হয়, যেটা কষ্টে না, অদ্ভুতভাবে শান্ত। সাজিকে গেলে সূর্যোদয়টা মিস করা যাবে না। পাহাড়ের মাথায় লাল আলো ওঠে, খুব সুন্দর। এইবার সূর্যোদয় দেখব তোমার সাথে। হুম। কথাটা শুনে তুলির বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধুকপুক করতে থাকে। সে জানে না কেন এমন লাগছে, তবে অনুভূতিটা খারাপ নয়। গাড়ি সামনে এগিয়ে চলে। তাদের দুজনের ভেতরে জমতে থাকে নতুন এক নরম সম্পর্কের ছায়া। দুপুরের দিকে গাড়ি সাজেকের পাহাড়ি রাস্তায় ঢুকতেই বাতাস ভারী হয়ে এলো। নীল সবুজ পাহাড় জড়িয়ে ধরেছে আকাশকে। রিসোর্টের সামনে গাড়ি থামতেই দুজনই একসাথে নিঃশ্বাস ফেলে, যেন আলাদা এক দুনিয়ায় ঢুকে পড়েছে। রিসোর্টটা কাঠের, ছিমছাম চারপাশে পাইন গাছ আর কুয়াশা। পাহাড়ের কোলে দাঁড়িয়ে যেন দুজনের জন্যই অপেক্ষা করছিল। স্যার, ম্যাডাম, আপনাদের রুম রেডি আছে, এইদিকে আসবেন। ধন্যবাদ। সুন্দর জায়গা। রুমে ঢুকতেই দুজনই অবাক। কাঠের দেওয়াল, বড় কাচের জানালা থেকে পাহাড় দেখা যায়। আর বিছানার পাশে নরম ল্যাম্প জ্বলছে। তুলি জানালার কাছে গিয়ে দাঁড়ায়। মৃদু বাতাস চুল উড়িয়ে দেয়। ঈশান দূর থেকে তাকিয়ে থাকে, যেন প্রথমবার দেখছে। তুমি আগে ফ্রেশ হয়ে নাও। তুমি আগে যাও, আমি একটু জানালা দেখে নেই। ঠিক আছে। দুজনেই ফ্রেশ হয়ে বের হলো। তুলি হালকা শাড়ি বদলে সিম্পল কামিজ পরে এসেছে, কিন্তু পাহাড়ি আলোয় তাকে যেন আরো কোমল লাগছে। ঈশানের চোখ অজান্তে আটকে যায়। রিসোর্টের রেস্টুরেন্টে খাওয়া শেষ করে দুজন বের হলো বাইরে। পাহাড়ের বাতাসে ঠান্ডা, তবে খুব শান্ত। পায়ের নিচে কাঠের টেক, চারপাশে সবুজ, দূরে পাহাড়ের রেখা। এখানকার শান্তিটা অন্যরকম, যেন সব চিন্তা মিলিয়ে যায়। চিন্তা রেখে এসেছেন তো? চেষ্টা করছি। চেষ্টা না, আদেশ দিচ্ছি। এখন কোনো চিন্তা করা যাবে না। তুমি কে আমাকে আদেশ দেওয়ার? স্বামী। এক্সকিউজ মি। তুলি থেমে যায়। শব্দটা তার কানে গরম বাতাসের মতো লাগে। কিছু বলে না, শুধু সামনে তাকায়। তবে ঈশান বুঝে যায় শব্দটা তার ভেতরে নরম কোথাও যেন ছুঁয়ে গেছে। হঠাৎ তুলি পায়ের নিচে পাথরে পিছলে যায়। সাবধানে। তুলি তাকে দেখে ঈশানের তার হাত শক্ত করে ধরে আছে। কিছু করা নেই, সে থমকে দাঁড়ায়। ছাড়ো, মানুষ দেখছে। আগে ঠিক আছো বলো, তারপর ছাড়বো। হ্যাঁ, ঠিক আছি। ঈশান আস্ত করে হাতটা ছেড়ে দেয়, কিন্তু চোখ সরে না। তুলিও প্রথমবার চোখ সরাতে পারে না। চারপাশের বাতাসে যেন দুজনের মধ্যকার অদ্ভুত নীরবতা ভাসছিল, যা রাগও না, ভয়ও না, বরং স্বীকার না করা একটা টান। সন্ধ্যার দিকে সাজেকের কুয়াশা নেমে এলো। রিসোর্টের কাঠের বারান্দার লাইটগুলো জ্বলে উঠতেই পাহাড়টা যেন অন্যরকম রূপ নিল, নরম, শান্ত আর একটু রহস্যময়ী। দুজনই রেস্টুরেন্টের দিকে হাঁটতে লাগলো। বাতাসে মাছ ভাজার ঝাঁঝালো গন্ধ ভেসে আসছিল। রেস্টুরেন্টটা ছোট, কিন্তু সাজেকের নিজস্ব স্টাইলে সাজানো। কাঠের তৈরি, ডিম লাইট আর পাহাড়ি ঠান্ডার সঙ্গে গরম গরম খাবারের গন্ধ। ওয়েটার এগিয়ে এলো। স্যার, ম্যাডাম, আপনাদের জন্য আজ স্পেশাল সাজেক প্লাট রেডি করেছে। তাজা মাছ ভাজি, পাহাড়ি কিচেন, বাঁশকলের ভর্তা আর বিশেষ হার্বাল স্যুপ। বাহ, শোনার পরেই ক্ষুধা পেয়ে গেল। এখন ছাড়ো। মাছ ভাজি মানে, কিন্তু খুব করকরে হলে খেতে ভালো লাগে। একদম কড়কড়ে ম্যাডাম, গ্যারান্টি দিলাম। ওয়েটার খাবার সাজিয়ে দিলে তুলি প্রথমে থালার দিকে তাকিয়ে চমকে যায়। ওহো, এত সুন্দর করে সাজিয়েছে। খাবারের ছবি তুলবে নাকি? তোমার তো আদেশ ছিল কোনো স্ট্রেস না নিতে, তাই ছবি তুললাম না। ঈশান মুচকি হাসল। তুলির এই হালকা বদলে যাওয়া অভ্যাস তার চোখে যেন নতুন আলো হয়ে ফুটে উঠল। তুলি কর করে মাছ ভাজির টুকরো মুখে দিল। চোখ বন্ধ হয়ে গেল তার। উফ, এত মজার।
ওয়াও, সত্যি দারুণ। তুমি রান্না করলে এভাবে বানাতে পারবে? আমি তো তোমার হাতের রান্নাই খেতে চাই সব সময়। তুলি থমকে গেল, এক মুহূর্তের জন্য চোখ নামিয়ে দিল। কথাটা তার বুকের ভেতর নরমভাবে বাজল। এই হার্বাল স্যুপটা নাও, সাজেকের বিশেষ। গন্ধটা অদ্ভুত, কিন্তু টেস্টটা মজার। তোমার ভালো লাগলে আমারও ভালো লাগে। তুলির মুখ লাল হয়ে গেল একটু। সে সেটা ঢাকতে মাছ ভাজির প্লেটে মন দিল, কিন্তু ঈশান চোখ সরালো না। খাওয়া শেষে দুজনেই বারান্দায় দাঁড়ালো। নিচে কুয়াশা, তার উপরে তারা। পাহাড়ের হাওয়ায় দুজনে চুল উড়ছে। সাজেক সত্যিই সুন্দর। সাজেক সুন্দর, আর তুমি তার থেকেও সুন্দর। এমন কথা বলো না, অভ্যাস হয়ে যাবে। অভ্যাস হতেই তো চাই। কুয়াশা আর ঠান্ডা বাতাসের ভেতর দাঁড়িয়েছিল তারা। একজনের মুখে লাজুক আগুন, অন্যজনের চোখে নরম আকুলতা। সাজেক যেন নিঃশ্বাস ফেলছিল দুজনের মাঝে, নতুন গল্প শুরু হওয়ার অপেক্ষায়। সন্ধ্যার পর হালকা ঠান্ডা হাওয়া বইছে। সাজেকের পাহাড়ের মাথায় দাঁড়িয়ে পুরো সাজেক যেন স্বপ্নের মতো ঝলমল করছে। দূরের লাইটগুলো জোনাকির মতো জ্বলছে। চারিদিকে শূন্য, শান্ত, শুধু পাতার সরসর শব্দ। তুলি রেলিং ধরে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছে। বাতাসে ওর চুলগুলো উঠছে। ঈশান কয়েক কদম পিছন থেকে এগিয়ে এলো, কোনো শব্দ না করে, ধীরে, খুব ধীরে। ওর দুহাত তুলির কোমরের দুপাশে এনে জড়িয়ে ধরল। তুলি হঠাৎ কেঁপে উঠল। শরীরটা থমকে গেল, কিন্তু সরল না, কিছু বলল না। ঈশান মুখটা নামিয়ে তুলির গলার বাঘটাই মুখ ডুবিয়ে দিল। গরম নিঃশ্বাসে তুলির পুরো দেহটা শিরশির করে উঠল। তুলির চোখ বন্ধ হয়ে গেল অনায়াসে। ঈশান নিচু গলায় বলল, তুমি জানো, তোমাকে এভাবে কাছে পেলে মনে হয় পুরো পৃথিবী থেমে গেছে। তুলি মৃদু নিঃশ্বাস ফেলো, কিছুই বলল না। কণ্ঠ বুঝে এলো। ঈশান দুহাত আরো শক্ত করে জড়িয়ে ধরল। তারপর খুব আস্তে করে তুলির মুখ ঘুরিয়ে নিচের দিকে আনা হলো। দুজনের চোখ একদম কাছাকাছি। হাওয়া যেন থেমে গেল। সেই মুহূর্তে ঈশান একটু ঝুঁকে তুলির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এক মুহূর্তে থমকে থেকে তুলি নিজের ভিতরে সব দেওয়াল ভেঙে দিয়ে সাড়া দিল। তুলির হাতও আস্তে করে উঠে গেল ঈশানের শার্টের কলারে। চোখ বন্ধ, নিঃশ্বাস কাঁপা। ঈশানের কিসে পুরোপুরি সাড়া দিচ্ছে। ঈশান ফিসফিস করে বলল, তুমি আমার, শুধু আমার। তুলি মাথা নামিয়ে রাখলো ঈশানের বুকে, গলা জড়িয়ে ধরল আলতো করে। লজ্জা, আলিঙ্গন আর সেই অদ্ভুত শান্তি সব মিলেমিশে এক হয়ে গেল। সাজেকের বাতাসে তাদের দুজনের নিঃশ্বাস গলে গেল এক মুহূর্তে। রুমে ঢুকতে বাইরে পাহাড়ের বাতাসের শব্দ হালকা হয়ে আসে। জানালার পাশে নরম লাইট জ্বলছে। পুরো ঘরটা যেন উষ্ণ আর শান্ত হয়ে উঠেছে। তুলি দরজার কাছে দাঁড়িয়েছিল, লাজুক, নিঃশ্বাস সামলাতে পারছে না। চোখ নামানো, চুলগুলো খানিক বিক্ষিপ্ত। ঈশান ওর কাছে গিয়ে এক মুহূর্ত চুপচাপ তাকিয়ে রইল। তারপর ধীরে হাত বাড়িয়ে তুলিকে দুহাতে কোলে তুলে নিল। তুলি চমকে উঠল, হালকা কেঁপে উঠে বলল, ঈশান তুমি কি করছো? আজ আর কেউ নেই মাঝখানে, আজ কোনো বাধা নেই সোনা, আজ শুধু তুমি আর আমি। কোলে থাকা তুলির চোখ লাল, গাল গরম হয়ে উঠছিল, কিন্তু ওর হাতটা টেনে ধরে রাখলো। ঈশান খুব নরমভাবে তুলিকে বিছানায় শুইয়ে দিল। চাদর একটু সরি তুলির মুখের পাশটা আলতো ছুঁয়ে দিল। তুলির শ্বাস দ্রুত চলছে। ঈশান ঝুঁকে সে প্রথমে কপালে ছোট্ট সম্মানের মতো একটা চুমু দিল, তারপর গালে, এরপর ধীরে, খুব ধীরে ঠোঁটে। তুলি চোখ বন্ধ করে সাড়া দিল। নরম, লাজুক, তবু গভীর সাড়া, যেন এতদিনের দূরত্ব এক মুহূর্তে গলে যাচ্ছে। ঈশান ফিসফিস করে বলল, তুমি জানো, তোমাকে অপূর্ব সুন্দরী লাগছে। আজ তোমাকে আদর করতে দাও সোনা, আজ আর আটকে রাখবো না নিজেকে। ঈশান আমি তোমারই তো, তোমার কাছে থাকতেই চাই। ঈশানের মুখটা নামি তুলির গলায় মুখ ডুবিয়ে দিল। তুলির পুরো শরীর শিউরে উঠল ও ধীরে ঈশানের চুলে হাত রাখল। এক নিঃশ্বাসে সব সাড়া দিয়ে দিল নরমভাবে। ঈশান ধীরে ধীরে কিস করতে লাগলো। তারপর হঠাৎ সে উন্মাদ হয়ে গেল, পাগলের মতো কিস করতে লাগলো তুলিকে। তুলিও আজ আর বাধা না দিয়ে সাড়া দিল ঈশানকে। দুজনেই ডুবে গেল ভালোবাসার রাজ্যে।